আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকটার নাম হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ। ঠিক আছে। তো এই সমন্বয় ও নিয়ন্ত্রণ আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এই টপিকগুলা সাধারণত বোটানি বলি সাধারণত জুওলজির যে কোনো টপিকই টিচারদের অনেক বেশি পছন্দের। হ্যাঁ, তো প্রতি বছরই দেখা গেছে যে জুওলজি থেকে কোশ্চেনের অ্যামাউন্টটা বেশি, আর হচ্ছে বোটানি থেকে কোশ্চেনের অ্যামাউন্টটা কম, মানে খুব বেশি কম না, 30টার মধ্যে দেখা গেছে 16টা 17টা এরকম অ্যামাউন্টে হচ্ছে কোশ্চেন আসে বোটানি থেকে। আর মানে জুওলজি থেকে 17টা, আর ওখান থেকে আসে 13টা, এরকম কোশ্চেন সাধারণত হয়। আসো শুরু করি তাহলে আমাদের টপিক, সমন্বয় ও নিয়ন্ত্রণ। ভাইয়া, হ্যাঁ বলেন। বোটানির বেশিরভাগ কি সেল কেমিস্ট্রি আর শৈবাল ছত্রাক থেকে আসে? না না না, এটা গত বছর হয়েছে। হ্যাঁ, গত বছর মানে আমাদের সবার এক্সপেকটেশনের বাইরে দেখা গেছে শৈবাল ছত্রাক থেকে অনেক কোশ্চেন করছে। বাট ইউজুয়ালি এটা খুব রেয়ার। হ্যাঁ, ইউজুয়ালি এটা খুব রেয়ার আর কি। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়। সমন্বয় ও নিয়ন্ত্রণ, যেহেতু এটা তোমাদের শর্ট সিলেবাসেও ছিল না, তো সমন্বয় ও নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটতেছো, বা হচ্ছে তুমি সামনে চলাচল করতেছো, বা যে কোনো কাজ করতেছো, এই কাজের সময় তোমার হাতের সাথে পা, তোমার চোখের সাথে তোমার হাত, মানে প্রত্যেকটা অঙ্গ একটা আরেকটার সাথে রিলেটেড ভাবে যে কাজগুলা করতেছে, এই কাজগুলাই হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ বলা হচ্ছে। ঠিক আছে। তো সমন্বয় ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি থাকবে, যে যখন কোনো সিগন্যাল তৈরি হয় আমার বডিতে, সেই সিগন্যালটা একজন রিসিভ করে। ঠিক আছে, সেই সিগন্যালটা একজন রিসিভ করে। যে এই সিগন্যাল রিসিভ করে বা গ্রাহক অঙ্গ, সেই গ্রাহক অঙ্গকে বলা হয় রিসেপ্টর। আর হচ্ছে স্নায়ু বা হচ্ছে নিউরন বাহিত যে ইফেক্টর, ইফেক্টর দিয়ে বের হয় কি আমার প্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে ইফেক্টর দিয়ে প্রতিক্রিয়া, আর রিসেপ্টর দিয়ে কি হয়, সিগন্যাল গৃহীত হয়। আমাদের সমন্বয় তন্ত্র হচ্ছে দুই ধরনের সমন্বয় তন্ত্র, দুটি সমন্বয়কারী তন্ত্র। একটা হচ্ছে ভৌত সমন্বয়, যেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়। আরেকটা হচ্ছে রাসায়নিক সমন্বয়, যেটা ইউজুয়ালি কি হয়, অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে সমন্বয় হচ্ছে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি। এরপর দেখো যে আমাদের হচ্ছে স্নায়বিক সমন্বয়। এই স্নায়বিক সমন্বয় বলতে আমরা কি বুঝি। স্নায়বিক সমন্বয়ের ভিতরে অনেক কথাবার্তা আছে। ইউজুয়ালি আমরা শুধু এইখান থেকে এই একটা লাইনই পড়বো, যে দেখো আমরা যখন হচ্ছে না তো তো এখনো পড়াই না এই টপিক গুলো। আচ্ছা, আমাদের স্নায়ুতন্ত্র যেটা, এটা ভিতরে আছে, বাট স্টিল এটা তৈরি হয়েছে কিন্তু ভ্রূণীয় একটোডার্ম থেকে। ঠিক আছে, পেশি, অস্থি এগুলা তৈরি হয়েছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে। আর আমাদের স্নায়ুতন্ত্র যেটা, এটা তৈরি হয়েছে কোথা থেকে, ভ্রূণীয় একটোডার্ম থেকে। ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা ভ্রূণীয় একটোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করে। আচ্ছা, এর আগের দিন মনে হয় আমরা পড়ছি, রক্তনালিকাতে পড়ছি কিনা, যে ওইটা হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হয়। ঠিক আছে, রক্তবাহিকা যত আছে এগুলা তৈরি হয় মেসোডার্ম থেকে। এরপর আছে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠন। এই স্নায়ুতন্ত্রের গঠন থেকে অনেক সময় কোশ্চেন হয়। এখান থেকে আমরা হচ্ছে স্নায়ুতন্ত্র যেটা, এই স্নায়ুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করছি। কি কি, একটা নাম্বার হচ্ছে আমার স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হচ্ছে নিউরন। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি যে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। একটা নিউরনের দুইটা পার্ট থাকে, দেহকোষ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ, বা এই প্রলম্বিত অংশের আরেকটা নাম হচ্ছে নিউরাইট। ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যখন যে কোনো নিউরন আঁকাই, আচ্ছা এটা দেখাচ্ছি আমি, যে কোষ দেহের মধ্যে কি থাকে। কোষ দেহ সাধারণত আমার কি থাকবে, এখানে একটা নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে এবং কিছু অর্গানেলি থাকতে পারে। সাধারণত এখানে আমার কি থাকে, মুক্ত পলিরাইবোজোম। যেই মুক্ত পলিরাইবোজোম গুলাকে বলা হয় নিসেল গ্র্যানিউল বা নিসেল দানা নামে ডাকা হয়। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে, নিসেল দানা কোথায় থাকে। নিসেল দানা থাকে হচ্ছে নিউরনের কোষ দেহে। আচ্ছা, এবার আসি প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ দুই প্রকার, অ্যাক্সন এন্ড ডেনড্রন। দেখো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা নিউরনের ছবি। আচ্ছা, এখান থেকে আমরা কি পড়বো, এখান থেকে আমরা মনে রাখবো যে এই যে আমার হচ্ছে অ্যাক্সন, যেটা অ্যাক্সনের ব্যাপারটা একটু খেয়াল করো ভালো করে। ধরো এটা আমার নিউরন, এই নিউরনের বাইরে দিয়ে কি আছে, এটা হচ্ছে আমার কি অ্যাক্সন, লম্বা যে অংশ যেটা বের হইলো,
এটা কি একজন। এই একজনের ভিতরে দুইটা মেমব্রেন আছে, ঠিক আছে, এই একজনের ভিতরে দুইটা মেমব্রেন আছে, দুইটা পর্দা আছে। পর্দাগুলা কি কি? এই যে আমি বাইরে দিয়ে যে দাগটা আঁকাইছি, এইটা হচ্ছে আবার বাইরের পর্দা, বা এটাকে বলা হয় নিউরিলেমা। এটার নাম কি? নিউরিলেমা। লেমা মানে পর্দা, ঠিক আছে, তাহলে নিউরিলেমা কি? বাইরের পর্দা। এছাড়াও এই যে দেখো যে এই যে ভিতরে একটা কি আছে আমার, আরেকটা লেয়ার আছে। আহা, তাহলে দেখো যে ভিতরে কি আছে, আরেকটা লেয়ার আছে এখানে, এই জায়গাটায় আরেকটা লেয়ার। তাহলে হলুদ দাগ একটা লেয়ার, আর এই সাদা দাগটা আরেকটা লেয়ার, ঠিক আছে। সাদা দাগটা কার কার মধ্যে আছে? সাদা দাগটা মধ্যে আছে হচ্ছে নিউরিলেমা, আর একজনের মাঝামাঝি একটা দাগ আছে। এই সাদা দাগটাকে বলা হয় মায়েলিন শীথ। মায়েলিন শীথ, ঠিক আছে। তাহলে এই সাদা দাগটা একটা লেয়ার, আর হচ্ছে এই বাইরে দিয়ে হলুদ দাগটা আরেকটা লেয়ার। ক্লিয়ার? তাহলে এই দুইটা জিনিস দিয়ে তৈরি হয় কি আমার একজনের অংশ। এই দুইজন মিলেই আসলে একটা কোষ দিয়ে তৈরি। এই কোষটার নাম হচ্ছে সোয়ান সেল, ঠিক আছে। এই কোষটার নাম হচ্ছে সোয়ান সেল, বা বলা আছে সোয়ান কোষ। সোয়ান কোষ, বুঝছো তাহলে? তাহলে মায়েলিন শীথটা কোথায় থাকে? মায়েলিন শীথ থাকবে নিউরিলেমা এন্ড একজনের মধ্য মাঝখানে, ঠিক আছে। এই মায়েলিন শীথটা কি দিয়ে তৈরি? মায়েলিন শীথ মেইনলি তৈরি হচ্ছে চর্বি দিয়ে তৈরি, মেইনলি চর্বি জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এই জন্য মায়েলিন শীথের কালার হচ্ছে আমার কি, এটার কালার হচ্ছে সাদা। ফ্যাটের কালার সাদা হয়, তাই মায়েলিন শীথেরও কালার হচ্ছে কি সাদা। এছাড়াও চর্বির সাথে এখানে কি প্রোটিনও যুক্ত থাকতে পারে। বোঝা গেছে? তাহলে এটা একটা গেল। এছাড়াও এই যে আমার যে দুইটা মায়েলিন শীথের মাঝখানে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপ গুলাকে বলা হয় কি র্যানভিয়ার পর্ব। এই র্যানভিয়ার পর্ব থেকে কি হয়, অনেক সময় এরকম করে ব্রাঞ্চ বের হয়ে যেতে পারে। এই ব্রাঞ্চ গুলাকে বলা হয় কোল্যাটারাল ব্রাঞ্চ, ঠিক আছে। এই ব্রাঞ্চ গুলাকে কি বলা হয়? কোল্যাটারাল ব্রাঞ্চ। এরপর দেখো এই যে একজন, এই একজনের শেষ পয়েন্ট গুলা, শেষ পয়েন্ট গুলা, এই শেষ পয়েন্ট গুলাকে বলা হয় হচ্ছে টেলোডেন্ড্রিয়া। টেলোডেন্ড্রিয়া। আর নিচে এই যে যেই জিনিস ডেনড্রনের সাথে যুক্ত হবে, এই জিনিসকে বলা হয় সিন্যাপটিক নব। সিন্যাপটিক নব। তাহলে এই কথাগুলাই তোমার বইয়ের এই পার্টের মধ্যে লেখা আছে, ঠিক আছে। দেখো কথাগুলা কি কি। এক নম্বর কথা লেখা আছে হচ্ছে, তো এখানে আমার কি আছে, একজন একটি বা দুইটা আবরণ দিয়ে আবৃত থাকে তখন এর নাম হচ্ছে স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু মানে কি, যে আমার এই যে টোটাল যে জিনিসটা, সোয়ান কোষ আর একজন সহ যে টোটাল এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কি স্নায়ুতন্তু। এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে যে এই স্নায়ুতন্তু কি দিয়ে তৈরি? সোয়ান কোষ নির্মিত নিউরিলেমা নামক একটা আবরণীতে একজন বেষ্টিত থাকে। সোয়ান কোষ নামক নিউরিলেমা আবরণীতে কি থাকে? একটা আবরণে বেষ্টিত থাকে। এছাড়াও একজন ও নিউরিলেমার মধ্যবর্তী স্থানে আবরণীর নাম হচ্ছে মায়েলিন শীথ, ঠিক আছে। তাহলে মায়েলিন শীথ হচ্ছে এই দুইজনের মাঝখানে, এই যে মাঝখানের একজন, আর হচ্ছে কি, আর হচ্ছে এইটা, এদের মাঝখানে জায়গাটার নাম হচ্ছে কি আমার মায়েলিন শীথ। এরপর কি আছে, মায়েলিন শীথ থাকে না কোথায়? মায়েলিন শীথ থাকে না হচ্ছে নোড অফ র্যানভিয়ার, বা র্যানভিয়ারের পর্বে মায়েলিন শীথ থাকে না। যদি আমার একজন থেকে যে শাখা বের হয়, একজনের পার্শ্বদেশ থেকে শাখা বের হয়, এগুলাকে বলা হয় কোল্যাটারাল ব্রাঞ্চ, ঠিক আছে। আর ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলাকে বলা হয় কি টেলোডেন্ড্রিয়া। আর টেলোডেন্ড্রিয়ার শেষ প্রান্তের স্ফীত অংশকে বলা হয় সিন্যাপটিক নব। লাস্ট দিন আমরা পড়ছি যে আমাদের হচ্ছে, ও লাস্ট দিন তো, ও তোমাদের তো চ্যাপ্টার 1 পড়াই নাই আসলে। আমাদের দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা বলতে পারো কেউ? আইডিয়া আছে? না লিভার। ভাইয়া। আচ্ছা,
দেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন। শুধু দেহের না, পৃথিবীর সবচেয়ে বড় কোষ হচ্ছে মোটর নিউরন, অর্থাৎ এটা একটা নিউরন। কতটুকু হইতে পারে? হাইয়েস্ট যে নিউরনটা মোটর নিউরন, এই নিউরনটার হাইট হচ্ছে 1.37 মিটার। 1.37 মিটার। তাহলে এই জন্যই বলছে যে একজন লম্বায় 1 মিটারের বেশি পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, সরাই ফেলাম। আচ্ছা, এরপর একটা পার্থক্য দেওয়া আছে একজন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য। আসলে এই পার্থক্যটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, শুধু একটা কথা মনে রাখবা এখানে, যে একজনের প্রকৃত হচ্ছে চেষ্টীয়, আর ডেনড্রাইটের প্রকৃতি হচ্ছে সংবেদী। ঠিক আছে, একজন হচ্ছে চেষ্টীয়, আরেকজনেরটা সংবেদী। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। চেষ্টীয় আর সংবেদী কথাটার অর্থ কি? সংবেদী কথাটার অর্থ হচ্ছে তুমি টাচ করলা, টাচ করার পরে যে সিগনাল, যে টাচ করার ফিল, পেইনের ফিল, এই ফিল গুলা তোমার ব্রেইনে যাচ্ছে, স্পাইনাল কর্ডে যাচ্ছে, এই ফিল করাটা হচ্ছে সংবেদী। আর চেষ্টীয়টা বলতে কি বোঝায়? যে একটা সিগন্যাল এসে তোমার মাসেলের উপর কাজ করবে, যেটা এই মাসেলের উপর কাজ করে তোমাকে কোনো মুভমেন্ট করাইতে হেল্প করবে, যে কোনো কিছুর মুভমেন্ট, সেই কাজগুলাকে বলা হয় চেষ্টীয়। এই চেষ্টীয়র বাংলা ইংলিশ ওয়ার্ড হচ্ছে মোটর। চেষ্টীয়কে বলা হয় মোটর, আর সংবেদীকে বলা হয় সেন্সরি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা শুধু এইটুকু জানবো যে একটা হচ্ছে মোটর মানে চেষ্টীয়, স্নায়ু সেন্সরি মানে সংবেদী, ডেনড্রন হচ্ছে সেন্সরি, আর একজন হচ্ছে কি চেষ্টীয় বা মোটর। আচ্ছা, এবার কি আছে? এবার হচ্ছে আমাদের নিউরনের প্রকারভেদ, নিউরনের টাইপ গুলা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি কোনটা কোথায় থাকে এই জিনিসটার ইম্পর্টেন্স একটু বেশি আর কি। ঠিক আছে, তাহলে দেখো নিউরনের হচ্ছে কি কি টাইপ আছে। আমরা আসলে এতগুলা পড়বো না, কাজের প্রকৃতি, সংবেদন, পরিবহন, এইগুলো ইউজুয়ালি লাগে না, এগুলো আমরা পরে পড়বো। শুধু আমরা এই প্রলম্বিত অংশের সংখ্যার উপর বেস করে এই যে আমার পাঁচটা যে টাইপ, এই পাঁচটা টাইপ আমরা পড়বো আর কি। ঠিক আছে, তাহলে দেখো কি কি আছে। নাম্বার ওয়ান আছে ইউনিপোলার। ইউনিপোলার মানে হচ্ছে যে আমার কি, ইউনিপোলার মানে হলো যে যার একটা মাত্র মেরু। দেখো এই যে আমার ডেনড্রন, শুধু ডেনড্রন থেকে একটা দিকেই এক্সন বের হয়েছে, এটাকে বলা হচ্ছে কি ইউনিপোলার। ইউনিপোলার কোথায় থাকে? ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে থাকে হচ্ছে ইউনিপোলার। বাইপোলার, বাইপোলার কোথায় থাকবে? বাইপোলার থাকবে হচ্ছে, বাইপোলার মানে দুই দিকে, মাঝখানে ডেনড্রন বা মাঝখানে সেল বডি, দুই সাইডে দুইটা এক্সন, তাহলে এটাকে বলা হচ্ছে আমার বাইপোলার। বাইপোলার কোথায় থাকে? মানব ভ্রূণে, স্নায়ুতন্ত্রের সব কোষ হচ্ছে বাইপোলার। দ্বিতীয় কথা হচ্ছে রেটিনা, ককলিয়া, নাক, এ ধরনের নিউরন পাওয়া যায়। রেটিনা মানে চোখ, ককলিয়া মানে হচ্ছে কান, আর হচ্ছে নাক। তাহলে মনে রাখবা চোখ, কান, নাক, এই জায়গাগুলাই কি আছে? এই জায়গাগুলো আছে হচ্ছে বাইপোলার নিউরন। পরবর্তীতে বলছে সিউডো ইউনিপোলার। সিউডো ইউনিপোলার যে এই যে জিনিসটা দেখো, ওর আসলে এটা দেখে মনে হচ্ছে একটাই হাত, কিন্তু আসলে একটা না, এপাশে একটা আছে, এপাশে একটা আছে। তাহলে সিউডো মানে হচ্ছে ছদ্ম, মানে যেটা আমরা কি বুঝতে পারি না, এটা হচ্ছে ছদ্ম। তাহলে এই ছদ্মগুলা কোথায় থাকে? দেখে মনে হচ্ছে অনেকগুলা, কিন্তু আসলে একটা। তাহলে এই ছদ্মগুলা থাকে হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া ও করোটিক স্নায়ুর গ্যাংলিয়া। গ্যাংলিয়া শব্দের অর্থ কি? গ্যাংলিয়া শব্দের অর্থ হচ্ছে স্নায়ু গুচ্ছ। স্নায়ু গুচ্ছ। ঠিক আছে, তাহলে যে স্নায়ুগুচ্ছ আমার কোথায় থাকবে? স্পাইনাল গ্যাংলিয়াতে থাকবে, আর যেটা করোটিক গ্যাংলিয়াতে থাকবে এরা হচ্ছে সিউডো ইউনিপোলার। মাল্টিপোলারটা একটু ইম্পর্টেন্ট বেশি, কারণ এটাই সবচেয়ে বেশি থাকে আমাদের দেহে। মাল্টিপোলার থাকে হচ্ছে মস্তিষ্ক, স্পাইনাল কর্ডে থাকে মাল্টিপোলার। আর অ্যাপোলার, অ্যাপোলার নাই কোথায়? অ্যাপোলার মানে নাই, দেখো ওর কোনো প্রলম্বিত কোনো অংশই নাই, পুরাটাই হচ্ছে কি ডেনড্রন। তাহলে এই অ্যাপোলার কোথায় থাকবে? অ্যাপোলার থাকে হচ্ছে আমার বেসিক্যালি চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে। রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে যদি বলে যে শুধু রেটিনায় কোনটা থাকে, শুধু রেটিনা বললে বাইপোলার। যদি বলে যে হচ্ছে রেটিনার মধ্যবর্তী স্তরে কোনটা থাকে, রেটিনার মধ্যবর্তী স্থান বললে সেটা হচ্ছে অ্যাপোলার।
কাজের উপর বেস করে নাম বলছে। এই যে দেখো যে একই ওয়ার্ডের অনেকগুলা বাংলা, যেটা সংবেদী তার নাম সংজ্ঞাবহ, তার নাম হচ্ছে সেন্সরি, মানে কি সে হচ্ছে সেন্স বহন করবে, সেটা আমার হচ্ছে টাচ, পেইন, ফিল এগুলা বহন করবে। মোটর স্নায়ুর বাংলা হচ্ছে চেষ্টীয় বা আজ্ঞাবহ, যেটা তোমার আজ্ঞা, তোমার যে অর্ডার, সেই অর্ডার ফলো করবে, হাত পা নড়াইতে সাহায্য করবে। মিশ্র বা সমন্বয়, যার মধ্যে চেষ্টীয় আছে আজ্ঞাবহও আছে, দুইটাই কাজ করে, সেগুলো হচ্ছে চেষ্টীয় বা মিশ্র। এইগুলা দরকার নাই, অন্তর্মুখী বহির্মুখী আন্তঃনিউরন এই জিনিসগুলো আসলে দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে একটা কথা বলছে যে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া জিনিসটা কি? নিউরোগ্লিয়া জিনিসটা হচ্ছে যে আমাদের স্নায়ুতন্ত্রের যে একক বা আমাদের যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র আসলে দুইটা জিনিস দিয়ে তৈরি, ঠিক আছে। একটার নাম হচ্ছে আমার নিউরন, আরেকটার নাম হচ্ছে নিউরোগ্লিয়া, ঠিক আছে। তাহলে একটা কথা বলি, স্নায়ুতন্ত্রের গাঠনিক একক, স্নায়ুতন্ত্রের গাঠনিক একক যদি বলে, তাহলে কথাটা হচ্ছে দুইজন, নিউরন অ্যান্ড নিউরোগ্লিয়া, ঠিক আছে। আর যদি বলা হয় স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকর একক, একসাথে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকর একক, তাহলে হচ্ছে সেটা কি? শুধু নিউরন, সেটা হচ্ছে শুধু নিউরন। আচ্ছা, এবার একটু আসি নিউরোগ্লিয়া কি জিনিস, ঠিক আছে। নিউরোগ্লিয়া হচ্ছে যে ধরো এটা তোমার একটা নিউরন, ধরো এটা তোমার একটা নিউরন, ছোট একটা নিউরন আমি এভাবে আঁকাইলাম। এই নিউরনটা আসলে এইভাবে আমরা যা দেখতেছি, এভাবে ওপেন হয়ে এইটা থাকে না, ঠিক আছে। ওপেন না হয়ে থেকে ও কি করে, একটা সেল দিয়ে এটা কি থাকে, কাভার করা থাকে, বা একটা সেল দিয়ে এটা কানেক্টেড থাকে বা কাভার করা থাকে। এই যে যে সেল দিয়ে এটা কাভার করা আছে, সেই সেলটার নাম হচ্ছে নিউরোগ্লিয়া, বোঝা গেছে? তাহলে যেই সেল দিয়ে এটা কাভার করা, সেই সেলের নাম হচ্ছে কি, নিউরোগ্লিয়া। এখন এই নিউরোগ্লিয়া অনেক ধরনের আছে, ঠিক আছে, নিউরোগ্লিয়ার অনেকগুলা টাইপ আছে। নিউরোগ্লিয়ার কি কি টাইপ আছে? নিউরোগ্লিয়ার টাইপ আছে হচ্ছে চারটা। নাম্বার ওয়ান, অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো মানে তারা, তাহলে এটা হচ্ছে তারার মতো দেখতে। অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এন্ড এপেন্ডাইমা। এই নামগুলো একটু জেনে রাখতে হয়, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এন্ড হচ্ছে আমার কি মাইক্রোগ্লিয়া এন্ড এপেন্ডাইমা, এই চার ধরনের নিউরোগ্লিয়া দেখা যায়। অ্যাস্ট্রোসাইটের আমরা শেপটা একটু জেনে রাখবে, অ্যাস্ট্রো মানে তারা, তারকাকার। অলিগোডেন্ড্রোসাইট, এটার কাজটা ইম্পর্টেন্ট, এটা স্নায়ুরজ্জুর মায়োলিন আবরণ গঠন করে, স্নায়ুরজ্জুর মায়োলিন আবরণ গঠন করে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। মাইক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া হচ্ছে আমরা যেমন এর আগের দিন পড়ছি না, যে হচ্ছে ম্যাক্রোফেজের কথা পড়ছি, লিভারের ম্যাক্রোফেজের নাম কি ছিল, কুফার সেল, ঠিক আছে। এখানেও আমার নিউরনেও কি আছে, একটা ম্যাক্রোফেজ আছে, সেই নিউরনের ম্যাক্রোফেজের নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া। এটা সবচেয়ে ক্ষুদ্রতম, এন্ড কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, ঠিক আছে। তাহলে এই মাইক্রোগ্লিয়াটা কি? মাইক্রোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রের ম্যাক্রোফেজ, স্নায়ুতন্ত্রের ম্যাক্রোফেজ। আরো কিছু আছে দু একটা মাইক্রোফেজ, ম্যাক্রোফেজ, বাট এটা আমরা ভালো করে মনে রাখবো আর কি। আরেকটা আছে হচ্ছে এপেন্ডাইমা। এপেন্ডাইমা কি জিনিস? এপেন্ডাইমা হচ্ছে সাধারণত আমার সেরেব্রো স্পাইনাল ফ্লুইড উৎপন্ন, সংবহন এবং শোষণের সাথে জড়িত আর কি, ঠিক আছে। এপেন্ডাইমা হচ্ছে যে আমার তোমার ব্রেন, এই ব্রেনের ভিতরে একটা ফ্লুইড তৈরি হয়, এই ফ্লুইড দিয়ে তোমার ব্রেন ভেসে থাকে মাথার মধ্যে। ব্রেন, এই ব্রেনটা কি আছে, একটা ফ্লুইডের মধ্যে ভেসে আছে। স্পাইনাল কর্ডের ভিতরে একটা পাইপ আছে, ওটাকে বলে কেন্দ্রীয় নালী, ওই পাইপের মধ্যে দিয়ে কি হচ্ছে, আমার ফ্লুইড যাচ্ছে। তাহলে এই যে যে ফ্লুইড, এই ফ্লুইডটার নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, বা সংক্ষেপে বলা হয় সিএসএফ, সংক্ষেপে বলা হয় সিএসএফ। এই সিএসএফ তৈরি হওয়ার একটা জায়গা হচ্ছে কি, এপেন্ডাইমা, ঠিক আছে।
আরো একটা জায়গা থেকেও তৈরি হয়, আমরা এখানে এপেন্ডাইমাটাই মনে রাখবো। উৎপন্ন, সংবহন এবং শোষণ, এইটা হচ্ছে এপেন্ডাইমাল সেলের কাজ। নেক্সট ওয়ান বলছে হচ্ছে সিন্যাপস। সিন্যাপস কি জিনিস? যে দুইটা নিউরন একজন আরেকজনের সাথে যে অ্যাটাচ থাকে, এই অ্যাটাচ থাকাটাকে বলা হয় হচ্ছে সিন্যাপস। ঠিক আছে, আমরা জানি একটা নিউরনের কি, আমার হচ্ছে এই যে ধরো এটা একটা নিউরন, এইটা হচ্ছে নিউরনের ডেনড্রন, এটা হচ্ছে নিউরনের কি, এক্সন। এটা হচ্ছে এক্সন বা এটা কি সিন্যাপটিক নব, সিন্যাপটিক নব। ঠিক আছে, আর এটা হচ্ছে কি ধরলাম, ডেনড্রন। এখন দেখো যে একটা নিউরন আরেকটা ডেনড্রনের সাথে কি করে, মাঝখানে পুরাপুরি মিলে না, মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলে সিন্যাপটিক ক্লেফট। ক্লেফট মানে ফাঁকা জায়গা, সিন্যাপটিক ক্লেফট। এই যে সিন্যাপটিক ক্লেফট, এই সিন্যাপটিক ক্লেফটের আমার হচ্ছে ডায়ামিটারটা একটু মনে রাখতে হবে, 20 থেকে 30 ন্যানোমিটার। আমাদের সময় শুধু 20 ন্যানোমিটার ছিল। তোমাদের বইয়ে কি শুধু 20 লেখা? না ভাইয়া, 20 থেকে 30। 20 থেকে 30ই লেখা, ঠিক আছে। তাহলে এই সিন্যাপটিক ক্লেফটের ডায়ামিটার 20 থেকে 30 ন্যানোমিটার। এই সিন্যাপটিক ক্লেফট কাকে বলে? এক্সন আর ডেনড্রনের মাঝখানে ফাঁকা জায়গাকে বলে। ঠিক আছে, তাহলে এইটুকু মনে রাখলেই হবে, আর খুব একটা বেশি কিছু দরকার নাই এখান থেকে। আচ্ছা, এবার আসো, দেখো যে আমার হলো এই একজনের উপর বেস করে আমার একজনকে অনেকগুলা ভাগে ভাগ করছে। তো এই জিনিসটা আমরা পড়বো না আসলে, হ্যাঁ, এটা কোনো দরকার নাই এটা পড়ার আলাদা করে, যে এখানে এক্সোসোমাটিক সিন্যাপস, এক্সোডেন্ড্রোটিক সিন্যাপস, এক্সোএক্সনিক, দরকার নাই এই জিনিসটা পড়ার। ঠিক আছে, সিন্যাপসের কাজ আছে, কাজটাও আসলে খুব একটা বেশি কখনোই দেয় না, এটাও আসলে মনে রাখার দরকার নাই, তোমরা এই জায়গাটা স্কিপ করবা, এখান থেকে কিছু পড়বা না। আচ্ছা, এবার দেখো নিউরন নিঃসৃত রাসায়নিক বস্তু। নিউরন থেকে কি হয়, সিগন্যাল দুই ভাবে ট্রান্সপোর্ট হয়। কিভাবে দুই ভাবে? একটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি হবে, এই ইলেকট্রিক সিগন্যাল তোমার একজনের তার ধরে ধরে যাইতে থাকবে, এটা হচ্ছে বৈদ্যুতিক সিগন্যাল। আর কি হয়, একটা কেমিক্যাল তৈরি হবে, এই কেমিক্যাল দিয়ে ওই কেমিক্যালের মধ্যে দিয়ে সিগন্যাল পাস করতে থাকবে, এটা হচ্ছে আরেক ধরনের সিগন্যাল। তো যেই কেমিক্যাল আমার একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সিগন্যাল নিয়ে যাবে, সেই কেমিক্যালকে বলা হয় হচ্ছে নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, তাহলে নিউরো ট্রান্সমিটার কি? নিউরো ট্রান্সমিটার আদতে একটা কেমিক্যাল। ঠিক আছে, তাহলে দেখো নিউরো ট্রান্সমিটারে অনেকগুলা প্রকারভেদ আছে। নিউরোট্রান্সমিটারের প্রকারভেদ আছে, দেখো এই যে বলছে আর কি, যে তো এক ধরনের রাসায়নিক বার্তা বাহক যেটা কি সিগন্যাল পাস করে আর কি, এটা দরকার নাই এটা পড়ার। আচ্ছা, একাধিক ঝিল্লি ঘেরা প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ থাকে, এই জায়গাটাকে বলে সিন্যাপটিক ক্লেফট। অর্থাৎ ধরো এই যে আমার নিউরন, ধরো এটা আমার কি, একটা সিন্যাপস। এই সিন্যাপসের ভিতরে কি আছে, বিভিন্ন ভেসিকল আছে। ভেসিকল মানে তরল পূর্ণ কিছু গহ্বর বা তরল পূর্ণ কিছু ঝিল্লিবদ্ধ জিনিস। এই ভেসিকলের মধ্যেই থাকে হচ্ছে আমার কি, নিউরো ট্রান্সমিটার। যখন সিগন্যাল পাস করতে হবে, এই ভেসিকল ফেটে যাবে, নিউরো ট্রান্সমিটার বের হবে, সিগন্যাল এক নিউরন থেকে আরেক নিউরনে ট্রান্সপোর্ট হবে। এটা আমরা একটু পরেই আবার দেখতেছি ডিটেলস। ঠিক আছে, নিউরো ট্রান্সমিটার প্রকারভেদ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হয়েছিল। ঠিক আছে, এটা সবই মনে রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হয়েছিল। কোশ্চেনটা কেমন ছিল, যে এখানে উদাহরণ দেওয়া ছিল, এক্সাম্পল দেওয়া ছিল, যে এই যে আমার হচ্ছে কোনটা, এই নিচের হচ্ছে অ্যাসিটাইল কোলিন কি ধরনের আমার হচ্ছে রাসায়নিক ট্রান্সমিটার, ঠিক আছে, বা কি ধরনের নিউরো ট্রান্সমিটার, বায়োজেনিক অ্যামাইন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তো দেখো সহজ, এই জিনিসটা একটু মনে রাখা সহজ, এটা অত বেশি কঠিন না। অ্যামিনো অ্যাসিড, যেটা অ্যামিনো অ্যাসিড সেগুলো সব হলো জি দিয়ে। ঠিক আছে, গামা গ্লাইসিন গ্লুটামেট, তিনটাই জি। তাহলে এরা হচ্ছে আমার, এই যে এখানে বলছে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, অ্যাসপার্টেট, গ্লুটামিন, গ্লাইসিন, টরিন। তাহলে জি দিয়ে গাবা, গ্লাইসিন, গ্লুটামিন, সাথে অ্যাসপার্টেট আর টরিন, এরা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। বায়োজেনিক অ্যামাইড, এই নামগুলা তোমরা রেগুলার শুনছো, এতদিন যে কয়েকটা ক্লাস নিছি এর মধ্যেও এই নামগুলা অনেকগুলারই শুনছো। যেমন ধরো অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, হিস্টামিন, এপিনেফ্রিন, নেফ্রিন, তা এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন অ্যান্ড সেরোটোনিন। ঠিক আছে, হিস্টামিন, সেরোটোনিন, এগুলো তো পড়ছি, এগুলো আমার নিউরো ট্রান্সমিটার হিসেবেও কাজ করতে পারে। ট্রেস অ্যামাইন কারা? ট্রেস অ্যামাইনের নামগুলা মনে রাখবা, অক্টোপায়ামিন, ফেনাইল, ফেনাটাইলেমাইন আর ট্রিপারামিন। ঠিক আছে, সাধারণত এইখান থেকে
চান্স কম। পেপটাইডস যেটা, এটা মনে রাখবা, পেপটাইডস এর কিছু কোড সহজ নাম আছে: এন্ডরফিন, সোমাটোস্ট্যাটিন, তারপর কোলিসিস্টোকাইনিন, এনেকফালিন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমার কি পেপটাইডের মধ্যে পড়ে। ঠিক আছে। গ্যাস, গ্যাস মানে যেগুলা গ্যাস, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এগুলো তো গ্যাস, এগুলো বোঝাই যাচ্ছে। আর একক আয়ন হিসেবে 10টা। পিউরিন পড়ো না, একটা বাদ দিতে পারো, হ্যাঁ, বা পিউরিনটা সহজ বেশি। পিউরিন হচ্ছে ওই যে আমার এটিপি, অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এগুলো হচ্ছে পিউরিন জাতীয়। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা মনে রাখবো? অ্যামিনো অ্যাসিডটা মনে রাখতে হবে, বায়োজেনিক অ্যামাইনটা ভোলা যাবে না, ঠিক আছে, পেপটাইড ভোলা যাবে না। অ্যামিনো অ্যাসিড, বায়োজেনিক অ্যামাইন, পেপটাইড, এই তিনটা জিনিস আমরা ভুলবো না। ঠিক আছে। আর হচ্ছে এই যে একক আয়ন 10টা, পিউরিন তো আমরা জানি, গ্যাস তো গ্যাসই। ঠিক আছে। এছাড়াও কিছু আছে যেইগুলা হচ্ছে আমার কি নিউরোট্রান্সমিটারে আরেকটা টাইপ করছে, সেই টাইপটা কি কার্যক্ষমতার উপর বেস করে। কার্যক্ষমতার উপর বেস করে এটাও মনে রাখতে হয়, আসলে কিছু করার নাই। ঠিক আছে। এটা হচ্ছে বাধাদায়কটা মনে রাখবা, গাবা গ্লাইসিন টরিন। ঠিক আছে, এটা হচ্ছে বাধাদায়ক, গাবা গ্লাইসিন টরিন, এই জিনিসটা মনে রাখবো। ঠিক আছে। আর একই সাথে উত্তেজনক ও বাধাদায়ক কারা? যারা একই সাথে উত্তেজনাও দেয়, বাধাও দেয়, তারা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, নাইট্রিক অক্সাইড, এনকেফালিন, আর হচ্ছে কোলিসিস্টোকাইনিন। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমার উত্তেজক ও বাধাদায়ক। এই নামগুলা একটু কঠিন, গাবা গ্লাইসিন গুলা সহজ। গাবা গ্লাইসিন অলওয়েজ একসাথে, গাবা গ্লাইসিন একই সাথে বাধাদায়ক, গাবা গ্লাইসিন একই সাথে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে। আর অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এরা কি ছিল? এরা হলো, এরা ছিল হচ্ছে বায়োজেনিক অ্যামাইন। এরা হচ্ছে এখন কি উত্তেজক ও বাধাদায়ক বোধ। নিউরোসিক্রেশন, নিউরো হরমোন, এই জিনিসগুলো আসলে দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে আমার বডিতে যে সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে, এই সিগন্যালটা আসলে কিভাবে ট্রান্সমিট হচ্ছে, এই জিনিসটা এখানে এক্সপ্লেন করা আছে। আচ্ছা, এটা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, বা এই যে এভাবে লিখা আছে। তারপরে আমি একটু সহজ করে দেই, মুখে বললে হয়তো বুঝতে পারবা। এইটা হচ্ছে কি আমার একটা সিন্যাপটিক ক্লেফট, এটা একটা সিন্যাপস। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিন্যাপস। যখন তুমি কি করো, যখন তুমি হচ্ছে একটা সিগন্যাল জেনারেট করছো, এখানে টাচ করছো, পিন ফুটাইছো, বা হোয়াট এভার, যে কোনো একটা সিগন্যাল তুমি যে কোনো জায়গায় দিছো, যেই জায়গায় তুমি একটা সিগন্যাল দিলা, সেই জায়গাতেই কি হয়, আমার ক্যালসিয়াম প্রবেশ করে। এই জায়গাগুলাই কি করবে? ক্যালসিয়াম প্রবেশ করবে। তাহলে ভিতরে ঢুকবে হচ্ছে ক্যালসিয়াম, Ca2+। ঠিক আছে। এই ক্যালসিয়াম ঢুকে আমার এখান থেকে তৈরি করবে হচ্ছে এটিপি। ক্যালসিয়াম ঢুকে কি তৈরি করবে? এটিপি, বা শক্তি তৈরি করবে। ঠিক আছে। এই শক্তি দিয়ে আমার ভিতরে আছে হচ্ছে ভেসিকল। ভিতরে কি? ভেসিকল। এই শক্তি এসে এই ভেসিকলের প্রাচীরগুলা কি করবে? ফাটাই ফেলবে। ফাটাই ফেললে আমার কি হবে? এর মধ্যে অ্যাসিটাইল কোলিন সৃষ্টি হবে। এখন এর মধ্যে কি আছে? অ্যাসিটাইল কোলিন। সবচেয়ে ব্যবহৃত কমন নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তাহলে এখানে আমার অ্যাসিটাইল কোলিন প্রোডাকশন হবে। ঠিক আছে। অ্যাসিটাইল কোলিন প্রোডাকশন হইলে আমার ঝিল্লির ভিতরে, এই যে ঝিল্লি, এই ঝিল্লির ভিতরে একটা জিনিসের এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জটা হচ্ছে সোডিয়াম আয়ন প্রবেশ করবে, আর পটাশিয়াম আয়ন এখান থেকে বের হয়ে যাবে। সোডিয়াম প্রবেশ আর পটাশিয়াম বের হবে। সোডিয়াম কি করে? প্রবেশ, আর পটাশিয়াম বের হয়ে যাবে। এরা দুইজন যখনই বের হয়ে যাবে, তার মানে কি হচ্ছে, একটা পজিটিভ আয়নের একটা ঘাটতি দেখা যেতে পারে, বা একটা কি কোনো এক জায়গায় বেশি, কোনো এক জায়গায় কম, এরকম একটা ঘাটতি হতে পারে। এই ঘাটতিটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। এই ঘাটতিটাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। তাহলে যখনই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, তখনই আমার কি হবে? অ্যাসিটাইল কোলিন, যেটা এতক্ষণ এই জায়গায় ছিল,
এখন আর কি হবে, অ্যাসিটাইলকোলিন এই দিক দিয়ে বের হয়ে পাশের নিউরনে চলে যাবে। ঠিক আছে, এই প্রসেসটাকেই বলা হয় সিনাপসের মাধ্যমে উদ্দীপনা পরিবহন। আশা করি এখন যদি এই নিচের লাইনটা পড়ো তাহলে তোমাদের জন্য ইজি হবে আর কি। ঠিক আছে, নিচেও ফ্লো চার্ট করেই বলা, তো এটা আসলে এইভাবেই বলছে আর কি। ঠিক আছে, এখানে একটা প্রি সিন্যাপটিক ঝিল্লি বলছে। সিন্যাপসের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রি সিন্যাপটিক আর একটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক। ঠিক আছে, এই আর কি কথাবার্তা। তাহলে এই হলো আমার কি একটা হচ্ছে সিগন্যাল পরিবহন। এখন এই সিগন্যাল এক জায়গা থেকে আরেক নিউরনে যেতে কতক্ষণ সময় লাগে? সময় লাগে, টাইমটা খুবই ইম্পর্টেন্ট, টাইম লাগে 0.5 মিলি সেকেন্ড সময়। ঠিক আছে, একটা সিগন্যাল ট্রান্সমিট হতে সময় লাগে মাত্র 0.5 মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড মানে কতটুকু? 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 10⁻³ সেকেন্ড। তাহলে 0.5 মিলি সেকেন্ড মানে কতটুকু? 0.5 × 10⁻³ মানে সোজা কথা 0.1 2 3 4 এত সেকেন্ড সময় লাগে একটা সিগন্যাল পার হইতে। ঠিক আছে, খুবই অল্প সময়, খুবই অল্প। এবার আমরা আসি স্নায়ুতন্ত্র। দেখো, স্নায়ুতন্ত্রের যে চারটা বই আছে এই চারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা স্নায়ুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করছি, এই চারটা পড়তে হবে সবাইকে। স্নায়ুতন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এককই হচ্ছে নিউরন ও নিউরোগ্লিয়া। ঠিক আছে, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি দিয়ে তৈরি? স্নায়ু ও গ্যাংলিয়া নিয়ে তৈরি। ঠিক আছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জিনিসটা কি? ধরো, এটা তোমার ব্রেইন, এটা তোমার ব্রেইন। এই ব্রেইন থেকে কি বের হইছে? এরকম লম্বা স্পাইনাল কর্ড বের হইছে। ঠিক আছে, ব্রেইন থেকে বের হইছে স্পাইনাল কর্ড। এখন আমার ছবিতে যেটা আছে এইটা হচ্ছে আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। এখন তোমার হাত পায়ে তো আর মস্তিষ্ক নাই, হাত পায়ে তো আর সুষুম্নাকাণ্ড নাই, তাহলে কি করতে হবে? তোমার এইগুলা থেকে সিগন্যাল, আমার হাত থেকে সিগন্যাল কে নিয়ে যাচ্ছে? হাত থেকে ব্রেইন থেকে সিগন্যাল নিয়ে যাচ্ছে এরই কিছু শাখা প্রশাখা, এরই কিছু শাখা প্রশাখা, এরই কিছু শাখা প্রশাখা। এই শাখা প্রশাখা গুলাকেই বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। বোঝা গেছে? তাহলে আমার কেন্দ্রীয় হচ্ছে ওইটা, আর শাখা প্রশাখা গুলা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে কি কি আছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে নিউরন, নিউরোগ্লিয়া। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে এই যে এগুলো আমার স্নায়ু, স্নায়ু এন্ড হচ্ছে গ্যাংলিয়া। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই ধরনের বললাম, যে এই যে মস্তিষ্ক এন্ড কি সুষুম্নাকাণ্ড, শুধু নামগুলা পড়বা। প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র মানে যেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, যেমন আমার করটিক স্নায়ু, যেমন আমার সুষুম্না স্নায়ু। ঠিক আছে, করটিক স্নায়ু মানে ব্রেইনের শাখা প্রশাখা। ব্রেইনের শাখা প্রশাখা হচ্ছে 12 জোড়া, অর্থাৎ ব্রেইন থেকে 12 জোড়া শাখা প্রশাখা বের হয়েছে। করটিক স্নায়ু বা সরি সুষুম্না স্নায়ু যেটা, সুষুম্না স্নায়ুর শাখা প্রশাখা কতটুকু? এটাকে বলা হয় 31 জোড়া শাখা প্রশাখা আছে। ঠিক আছে, তাহলে সুষুম্না স্নায়ু হচ্ছে এইটা, এর পাশ দিয়ে টোটাল কত? 31 জোড়া শাখা প্রশাখা বের হয়েছে আর কি। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলতে কি বুঝায়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে দুই ধরনের, সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। মনে রাখবা, সিম্প্যাথেটিক কথাটার মানেই হচ্ছে ইমার্জেন্সি, সিম্প্যাথেটিক কথাটার মানেই হচ্ছে ইমার্জেন্সি। আর প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে রিল্যাক্স অথবা নর্মাল, রিল্যাক্স বা নর্মাল। তাহলে ইমার্জেন্সি মানে কি? ইমার্জেন্সি মানে দেহের যে কোনো ইমার্জেন্সি কন্ডিশন, তুমি ভয় পাইছো, দেহ উত্তেজিত হয়ে যাবে, তুমি হঠাৎ করে হার্ট হইছো বা হচ্ছে কোথাও ঝামেলা হয়েছে, ঠিক আছে, হঠাৎ করেই কোনো কিছু হওয়াকে ইমার্জেন্সি বলে। তাহলে এই হঠাৎ করে যেগুলো হয় সেগুলো হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র, উত্তেজনা, তারপর আপদকালে দৈহিক কার্যকলাপ, এগুলা হচ্ছে সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক মানে বলাই আছে দেহের স্বাভাবিক দৈনিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে,
তাহলে এই স্নায়ুতন্ত্রের এই টাইপগুলো আমরা পড়বো আর কি। হ্যাঁ, করোটিক স্নায়ু কত জোড়া, সুষুম্না স্নায়ু কত জোড়া, এগুলো ভুলা যাবে না। আচ্ছা, এরপরে আসি স্নায়ুতন্ত্রের এই যে কথাগুলা বলছে, এটা একটু আগে ছকেই লিখা, এটা আর কি অত বেশি দরকার নেই এখান থেকে আলাদা করে পড়ার। দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুইটা জিনিস কি কি, একটা হচ্ছে আমার মস্তিষ্ক, আরেকটা হচ্ছে কি সুষুম্না কাণ্ড। এখন দেখো যে আমাদের বডিতে জন্মের সময় কি ছিল, একটোডার্ম ছিল, একটোডার্ম। জন্মের সময় যেটা ছিল সেটা কি, একটোডার্ম। ঠিক আছে, এই একটোডার্ম থেকে দুইটা জিনিস তৈরি হয়, একটা তৈরি হয়েছে হচ্ছে আমার নটোকর্ড, একটা তৈরি হয়েছে নটোকর্ড, আরেকটা তৈরি হয়েছে কি, ভাঁজ হয়েছে, ভাঁজ হয়ে তৈরি করছে নিউরাল টিউব। একটোডার্ম ভাঁজ হয়েছে, ভাঁজ হয়ে তৈরি করে কি, নিউরাল টিউব। নটোকর্ড থেকে তৈরি যেটা হয়েছে তার নাম হচ্ছে মেরুদণ্ড, তার নাম হচ্ছে মেরুদণ্ড। ঠিক আছে, আর নিউরাল টিউব হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। নিউরাল টিউব মানে জিনিসটা কি, যে যেমন ধরো এটা হচ্ছে কি, ধরলাম এটা আমার হচ্ছে একটা একটোডার্ম, এই একটোডার্মটা এরকম ফোল্ড হয়েছে, ফোল্ড হয়ে এরকম গোল হয়ে গেছে, গোল হয়ে যে টিউব তৈরি করলো, এই টিউবটার নাম হচ্ছে নট নিউরাল টিউব। বোঝা গেছে, এই টিউবটার নাম নিউরাল টিউব। এখন কি হবে, এই টিউবটার একটা মাথা এরকম করে ফুলে যায়, আর আরেকটা মাথা এরকম লম্বা বা চিকন টিউবের মতোই থাকে। যেই মাথাটা স্ফীত, নিউরনের যে নিউরাল টিউবের যেই মাথাটা স্ফীত, সেখান থেকে তৈরি হবে মস্তিষ্ক, আর যেই মাথাটা ফাঁপা টিউবই আছে, সেখান থেকে তৈরি হবে সুষুম্না কাণ্ড। বোঝা গেছে, তাহলে এই জিনিসগুলাই এই কথাগুলোর মধ্যে লিখা আছে। ঠিক আছে, তো তুমি এভাবে লিখে নিলে জিনিসটা আর কি ইজি হবে। নেক্সট আসি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমার হচ্ছে যে একটা আবরণ আছে, এই আবরণকে বলা হয় মেনিনজেস। তাহলে সমগ্র মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের আবরণকে বলা হয় মেনিনজেস। এই মেনিনজেসের তিনটা পার্ট আছে, কি কি, এক নাম্বার হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। শুধু আমরা নামগুলা যদি ভালো করে জানি তাও আমাদের জন্য অনেক। ঠিক আছে, ডুরা ম্যাটারে হচ্ছে কি থাকে, ডুরা ম্যাটারের বাইরে আর ভিতরের দিকে ফাঁকা জায়গা আছে। সোজা কথা, যদি ধরো এটা তোমার ব্রেন, ধরো এটা তোমার ব্রেন, এর বাইরে কি আছে আমার, এটা স্কাল, এটা হচ্ছে আমার মাথার খুলি, হাড্ডি। ঠিক আছে, এর মাঝখানে আছে হচ্ছে, উপর দিয়ে আছে ডুরা ম্যাটার, এরপরে আছে ধরো আমার অ্যারাকনয়েড ম্যাটার, এরপরে আছে হচ্ছে পায়া ম্যাটার, এরপরে আছে কি, পায়া ম্যাটার। প্রথমে এই যে ডুরা ম্যাটার, এই ডুরা ম্যাটারের উপরে আর নিচে দুইটা ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, তাহলে ডুরা ম্যাটারের উপরের জায়গাকে বলা হচ্ছে এপিডুরাল স্পেস, বাইরে এবং ভিতরের দিকের ফাঁকা স্থানকে বলে এপিডুরাল, আর ডুরা ম্যাটারের নিচের জায়গাকে বলা হয় সাবডুরাল। নেক্সট ওয়ান বলছে অ্যারাকনয়েড ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটারটা কার সাথে যুক্ত, অ্যারাকনয়েড ম্যাটারের নিচে যে স্পেস, এই স্পেসটাকে বলা হয় কি, সাব অ্যারাকনয়েড স্পেস। এই যে এখানে লেখা আছে সাব অ্যারাকনয়েড স্পেস। ঠিক আছে, পায়া ম্যাটারটা কি, পায়া ম্যাটারটা একদম অ্যাটাচ থাকে, মানে কেমন, এই যে আমার হলুদ কালার এটা মস্তিষ্ক, তাহলে এর সাথে পায়া ম্যাটারটা এইভাবেই অ্যাটাচ থাকে, এইটা হচ্ছে আমার পায়া ম্যাটারের লেয়ার। বোঝা গেছে, তাহলে এই হচ্ছে আমার মস্তিষ্কের আবরণ। এই মস্তিষ্ক না, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণকে বলা হচ্ছে কি, মেনিনজেস। কোনো কিছুতে প্রদাহ হইলে আমরা সেটাকে কি বলি, কোনো কিছুকে প্রদাহ হইলে আমরা সেটাকে বলি হচ্ছে, নামের শেষে আইটিস থাকবে। তাহলে যদি বলা হয় মেনিনজেসে প্রদাহ হচ্ছে, তাহলে মেনিনজেসে সৃষ্ট প্রদাহকে বলা হয় কি, মেনিনজাইটিস। ঠিক আছে, তাহলে মেনিনজেসে প্রদাহ সৃষ্টি করা মেনিনজাইটিস। কোন ব্যাকটেরিয়া মেনিনজাইটিস করে, একটা ব্যাকটেরিয়া আছে নাম হচ্ছে নিশেরিয়া মেনিনজাইটিডিস, নিশেরিয়া মেনিনজাইটিডিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার মেনিনজাইটিস।
আচ্ছা, এবার আসি মস্তিষ্ক। এই আগের দিন পড়াইছি, ঠিক আছে, আগের দিন পড়াইছি। বলতো মস্তিষ্কের আমার হচ্ছে আয়তন কত? মস্তিষ্কের আয়তন কবে পড়াইলেন ভাইয়া? এই কালকে পড়াইছি। 1500 সিসি নাকি? হ্যাঁ, পড়াইছি না, 1340 থেকে 1500। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কালকে তো শুরুই করছি এটা দিয়ে, ঠিক আছে। 1300 থেকে 1500, 1340 থেকে 1500, এটা ছিল হচ্ছে ওই যে পরিপাকের আগের কথাগুলা, শারীরতত্ত্ব ব্যাখ্যা করতে যে ওখানে আমি বলছিলাম যে মস্তিষ্কের আয়তন পুরুষ আর মহিলা ভেদে কি আলাদা আলাদা, ডিফারেন্ট। মনে জি পড়ছে ভাই। এখন? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই যে ওইটাই, এই যে এখানে এই চ্যাপ্টারের কথা আর কি লেখা আছে, ঠিক আছে। তাহলে দেখো যে আমার মস্তিষ্ক যেটা, এই মস্তিষ্কের আয়তন পুরুষে হচ্ছে 1500 সিসি, মহিলাদের হচ্ছে 1300 সিসি। মস্তিষ্কের ওজন কত? মস্তিষ্কের ওজন হচ্ছে 1.3 থেকে 1.4 কেজি, যা দেহের ওজনের 2%। নিউরন থাকে কত? 100 বিলিয়ন নিউরন মস্তিষ্কের মধ্যে থাকে। এই ইনফরমেশন গুলা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট এই টপিক গুলা। আচ্ছা বলো, ব্লাড, ব্লাডের ব্লাড দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 8%। 8%। 8%, ঠিক আছে। যকৃতের ওজন কত? 1.5 কেজি। হ্যাঁ বলছিলাম 1.5 থেকে 2 বা 0.1 কমাই দিছে, হ্যাঁ, 1.4 থেকে 1.8 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে যকৃতের ওজন। যকৃত দেহের ওজনের কত পার্সেন্ট? 4%। 4 না 5 ছিল? ওই যে 5 থেকে 6 ওইটা। ঠিক আছে, হ্যাঁ, কালকে পড়াইছি না এটা তো, কালকে বলতে ওই তো লাস্ট দিনই পড়াইছি আর কি। 3 থেকে 5%, ঠিক আছে। যকৃতের ওজন 3 থেকে 5, আর মস্তিষ্কের ওজন হচ্ছে 2%, ঠিক আছে। এটা একটু মনে রাখো, বা এখানে আরো ইনফরমেশন গুলা এক্সট্রা করে লিখে রাখতে পারো। যেমন হচ্ছে যকৃত দেহের ওজনের 3 থেকে 5%, রক্ত দেহের ওজনের 8%, ঠিক আছে। এখানে যকৃতের ওজন লিখে রাখতে পারো। যকৃতের ওজন কত? 1.4 থেকে 1.8 কেজি। তাহলে একবারে কয়েকটা জিনিস পড়া হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। তাহলে মোটামুটি দেহের 15% ওজনই তিনটা জিনিস: ব্লাড, মস্তিষ্ক, আর একটা কে, যকৃত, ঠিক আছে। আচ্ছা, মস্তিষ্কের পার্ট গুলা খুবই ইম্পর্টেন্ট। মস্তিষ্কের কি কি পার্ট আছে? পার্ট গুলা হচ্ছে দেখো, তিনটা পার্ট। অগ্র মস্তিষ্ক, এটার নামগুলো আমরা এভাবে মনে রাখবো: অগ্র মস্তিষ্ক বা প্রোজেনসেফালন, মধ্য মস্তিষ্ক বা মেজেনসেফালন, পশ্চাৎ মস্তিষ্ক বা কি, রম্বেনসেফালন, ঠিক আছে। এই চারটা নামই আমরা অবশ্যই মনে রাখবো। কার কোনটা পার্ট, এই পার্ট থেকেও পরীক্ষায় সহজ কোশ্চেন আসলে এই পার্ট গুলা থেকে কোশ্চেন করে বসে, ঠিক আছে। যে হচ্ছে নিচের কোনটি মধ্য মস্তিষ্কের অংশ, এরকম কোশ্চেন পরীক্ষায় আসে। তাহলে দেখো, যদি আমার অগ্র মস্তিষ্ক হয়, অগ্র মস্তিষ্কের পার্ট কি কি: সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের পার্ট হচ্ছে চারটা: টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা এন্ড সেরেব্রাল পেডাঙ্কল। পশ্চাৎ মস্তিষ্কের পার্ট কয়টা? পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্ট, কি কি আছে: সেরেবেলাম, পন্স এন্ড মেডুলা অবলঙ্গাটা। এই নামগুলা কিন্তু অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে। এই নামগুলা না জানার কোনো বিকল্প নাই আসলে। আচ্ছা, নেক্সট আমরা এবার প্রত্যেকটা মস্তিষ্কের পার্ট এবং এর কাজগুলা সম্পর্কে জানবো আর কি। আচ্ছা, পার্ট গুলা সুন্দর করে যে কোথায় দেখানো আছে, বইয়ে একটা সুন্দর ছবি নাই তোমাদের। এক সেকেন্ড দেখি তো আমার এখানে। আচ্ছা, এই যে আমার কাছে একটা ছবি আছে। দেখো, এইটা হচ্ছে মোটামুটি তোমার একটা ব্রেন, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি তোমার একটা ব্রেন। তো এই ব্রেনের কি বৈশিষ্ট্য? এই ব্রেনের বৈশিষ্ট্য হচ্ছে যে ব্রেইনের এই যে টোটাল যে এরিয়াটা,
টোটাল যে এরিয়া, মানে এই যে একটা মোটা দাগ, ঠিক আছে, এই দাগের বাইরে দিয়ে যে টোটাল এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় হচ্ছে সেরেব্রাম। ঠিক আছে, এই এরিয়াটাকে বলা হচ্ছে সেরেব্রাম। এই সেরেব্রাম হচ্ছে দেহের ওজনের মস্তিষ্কের ওজনের 80%। মানে মস্তিষ্কের সবচেয়ে বেশি অংশ জুড়ে কোনটা আছে? সেরেব্রাম আছে। ঠিক আছে, সেরেব্রাম গুলা দেখো দুইটা পার্ট, তোমার মস্তিষ্ক এরকম দুইটা পার্ট, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট। তাহলে সেরেব্রামেরও কয়টা পার্ট? দুইটা পার্ট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টকে বলা হয় হচ্ছে সেরেব্রাল হেমিস্ফেয়ার। খণ্ড দুটাকে কি নামে ডাকা হয়? সেরেব্রাল হেমিস্ফেয়ার। ঠিক আছে, এন্ড এই যে সেরেব্রাল হেমিস্ফেয়ার, এরা কি একজন আরেকজনের সাথে একটা মোটা ব্যান্ড দিয়ে যুক্ত। ঠিক আছে, একটা ব্যান্ড দিয়ে যুক্ত। এই ব্যান্ডটা হচ্ছে এই যে এইখানে, ঠিক এই সেরেব্রাম যেখানে শেষ হয়েছে তার এই এরিয়াটাই হচ্ছে কি আমার একটা মোটা ব্যান্ড। এই মোটা ব্যান্ডটাই হচ্ছে কি সেরেব্রাম হেমিস্ফেয়ার। সেই যা মোটা ব্যান্ডটার নাম কি? মোটা ব্যান্ডটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। আর একটু ভালো ছবি দেখি আছে কিনা। এই যে, এই যে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখা যাচ্ছে। তো দেখো তাহলে এই পার্টটা হচ্ছে কি সেরেব্রাল হেমিস্ফেয়ার। এই পার্টটা পুরাটাই হচ্ছে সেরেব্রাল হেমিস্ফেয়ার। ঠিক আছে, আচ্ছা, এই যে মোটা ব্যান্ড, এই মোটা ব্যান্ডটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে এখানে কি আছে? কর্পাস ক্যালোসাম দিয়ে একজন দুইটা স্নায়ুগুচ্ছ যুক্ত থাকে। তাহলে দুইটা সেরেব্রাল হেমিস্ফেয়ার কি দিয়ে যুক্ত? কর্পাস ক্যালোসাম দিয়ে। খুবই ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, কর্পাস ক্যালোসাম দিয়ে দুইটা স্নায়ুতন্ত্র যুক্ত। এখন দেখো যে এই যে সেরেব্রাম, এই সেরেব্রামটা কেমন দেখতে? সেরেব্রামের বাইরের যে কালারটা তোমরা দেখতেছো, এটা হচ্ছে গ্রে কালার। অর্থাৎ সেরেব্রামের বাহিস্তর বহিস্তর এটা হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে তৈরি। এই সেরেব্রামকে যদি তুমি কাটো, এখনো কিন্তু কাটা নাই, এটা কিন্তু পিওর সেরেব্রাম। এটাকে আমরা কি রাখছি? এখনো ইনট্যাক্ট রাখছি, শুধু দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে আলাদা করছি। এখন এর উপরের অংশটা যদি খাবলা দিয়ে তুলে নিয়ে আসো, তাহলে ভিতরে দেখবা পুরাটা হচ্ছে সাদা। তাহলে এই নিচের স্তরটা বা সেরেব্রামের অন্তঃস্তর হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে বাইরে হচ্ছে কি গ্রে ম্যাটার, ভিতরে হচ্ছে হোয়াইট ম্যাটার। এরপরে দেখো আর কি কি পার্টস এখানে আছে। এখানে এই যে নিচের এই পার্টসটুকু, এই পার্টসটুকু হচ্ছে আমার মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, এই পার্টসটুকু হচ্ছে মধ্য মস্তিষ্ক। দেখা যাচ্ছে না মনে হয় এই কালারটা। এই পার্টটুকু হচ্ছে মধ্য মস্তিষ্ক। ঠিক এই জায়গাতেই আছে হচ্ছে আমার থ্যালামাস এন্ড হাইপোথ্যালামাস। যেমন এই উপরের এই অংশটাই আছে হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের নিচে খুবই ছোট জায়গায় আছে হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাসটা কই? হাইপোথ্যালামাসটা এখানে। এখানে হচ্ছে থ্যালামাস। আর এই জায়গায় আছে পিটুইটারি গ্রন্থি। কিছু বোঝা যায়? জি হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা হচ্ছে উপরে আছে থ্যালামাস, নিচে হাইপোথ্যালামাস। এরপরে আছে হাইপোথ্যালামাসের সাথে কি অ্যাটাচ থাকে? পিটুইটারি গ্রন্থি অ্যাটাচ থাকে। আর মাঝের এরিয়াটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, এই আর কি কথাবার্তা। তাহলে দেখো যে এই যে আমার মস্তিষ্ক, এই মস্তিষ্কর মধ্যে দেখতেই পাচ্ছ ভাঁজ। এই একটা জায়গা উঁচু, আবার নিচু, আবার উঠে নিচু, আবার উঁচু, নিচু উঁচু। তাহলে এই যে জায়গাগুলা, যেই জায়গাটা জায়গা জায়গা থাকে, মানে যেই জায়গাটা জেগে জেগে আছে, উঠে উঠে আছে, সেই জায়গাটাকে বলা হয় জাইরাস। আর যেই জায়গাটা নিচে নেমে আছে, সেই জায়গাটাকে বলা হয় সালকাস। ঠিক আছে, তাহলে যেগুলা জায়গা থাকে সেগুলো হচ্ছে জাইরাস, আর যেগুলা নেমে থাকে সেগুলো হচ্ছে সাইরাস। তাহলে এই যে ভাঁজের উঁচু স্থান হচ্ছে জাইরি বা একবচন জাইরাস, আর নিচু স্থানগুলোকে বলা হয় সালকাস। মস্তিষ্ক যে সেরেব্রাম, এই সেরেব্রামকে 5টা খণ্ডে ভাগ করা হয়েছে। 5টা খণ্ড বা লোবে ভাগ করা হয়েছে। কি কি লোব? ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল, অক্সিপিটাল এন্ড লিম্বিক লোব। সামনের যে লোব এটা হচ্ছে ফ্রন্টাল লোব। মাঝখানে যেটা আমার প্যারাইটাল হাড্ডি যেখানে থাকে প্যারাইটাল লোব। টেম্পোরাল হচ্ছে এই সাইডে, অক্সিপিটাল হচ্ছে পিছনে থাকে। ঠিক আছে, আর লিম্বিক লোবটা সাধারণত এই জায়গায় দেখা যায় না, ভিতরের দিকে থাকে আর কি। ঠিক আছে, তো কার কি কাজ?
ফ্রন্টাল লোবই আমার মেইন কাজগুলা করে। যেমন মেইন কাজগুলা কি কি? স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা, সবগুলা যেগুলা আমাদের কম কম, ঠিক আছে, সেই জিনিসগুলা হচ্ছে কি ফ্রন্টাল লোবের কাজ। হ্যাঁ, স্মৃতি কম, বুদ্ধি কম, চিন্তা কম, শিক্ষা কম, সৃজনশীলতা তো নাই বললেই চলে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা কি ফ্রন্টাল। প্যারাইটাল লোব কোনগুলা? যেমন আমার সাধারণ অনুভূতি, ব্যথা, স্পর্শ, উষ্ণতা, ঠিক আছে, এছাড়াও বলছে হচ্ছে স্বাদ, এই জিনিসগুলা হচ্ছে প্যারাইটাল লোবের কাজ। টেম্পোরাল লোব, এখানে একটা হাড্ডি আছে, হাড্ডিটার নাম হচ্ছে টেম্পোরাল হাড্ডি। আমার এই যে কানের ফুটা, এই কানের ফুটাটা টেম্পোরাল হাড্ডির অংশ। ঠিক আছে, তাহলে টেম্পোরাল কি কাজে লাগবে? কানের ফুটা যার মধ্যে আছে সে তো কানের কাজেই লাগবে, সে হচ্ছে শ্রুতি কেন্দ্র, শুনতে হেল্প করে। অক্সিপিটাল লোব, বাংলা সিনেমায় মাথার পিছনে একটা জোরে বাড়ি দিলে দেখবা অন্ধ হয়ে গেছে, বা তোমার মাথার পিছনে কেউ যদি জোরে সোরে একটা থাপ্পড় টাপ্পড় মারে, দেখবা যে কিছুক্ষণের জন্য ব্ল্যাক আউট হয়ে গেছে। তার মানে কি মাথার পিছনেই আছে হচ্ছে আমার কি দেখার জিনিস, তাহলে এটা হচ্ছে অক্সিপিটাল লোব, দৃষ্টি কেন্দ্র। লিম্বিক লোবের কাজ কি? লিম্বিক লোব হচ্ছে খাদ্য গ্রহণ, রেচন, জনন, এইগুলো হচ্ছে লিম্বিক লোবের কাজ। তোমরা যদি শুধু এই লোবের কাজগুলা পড়ো, তাইলে আর সেরেব্রামের কাজটা আলাদা করে পড়ার দরকার নাই। ঠিক আছে, তারপরেও কিছু জিনিস একটু আলাদা আছে। যেমন এই যে 4 নাম্বার পয়েন্ট, বাক শক্তি নিয়ন্ত্রণ করে, সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এইটা আর কি ভুলে যেও না, কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে আমার সেরেব্রাম। আর বাক শক্তি নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে থ্যালামাস। থ্যালামাস হচ্ছে কোথায় থাকে দেখাইলাম। থ্যালামাসের কাজ কি? থ্যালামাসের কাজ হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ধরো তোমার হাতে কোনো সিগন্যাল আসছে, এটা ডিলিট হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, ধরো এইখানে তোমার কি আছে, এখানে তোমার হচ্ছে এই যে থ্যালামাস আছে। তো তোমার সিগন্যাল সাধারণত আসবে কই থেকে? সিগন্যাল হাত থেকে সিগন্যাল যাবে হচ্ছে সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড থেকে সিগন্যাল যাবে হচ্ছে এই যে মেডুলা, পন্স, এগুলা হয়ে সিগন্যাল যাবে হচ্ছে আগে থ্যালামাসে। ঠিক আছে, সিগন্যাল যাবে কোথায়? আগে থ্যালামাসের মধ্যে ঢুকবে, এই যে সিগন্যাল থ্যালামাসে যাচ্ছে। এই থ্যালামাস থেকে এরপর সিগন্যাল পাস হবে হচ্ছে মস্তিষ্কের মধ্যে। তাহলে এই যে আমার মাঝখানে যে আসলো, এই আশাটাই হচ্ছে কি? আশাটাই হচ্ছে রিলে স্টেশন। তাহলে সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে থ্যালামাস। মানুষের ব্যক্তিত্ব, সামাজিক আচরণ, এটাও মেনটেন করে থ্যালামাস। ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা, এটাও হচ্ছে থ্যালামাসের কাজ। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের কাজ কি? হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে আমাদের সব আবেগ নিয়ন্ত্রণ করে। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, ভালোবাসা, ঠিক আছে, তারপর হচ্ছে ঘৃণা, এগুলো সব জাতীয় আবেগ নির্ধারণ করে কে? থ্যালামাস। তাহলে ওই যে আর কি বলে, হ্যাঁ, যে হচ্ছে কি দিয়ে? হৃদয় দিয়ে ভালোবাসে। আসলে তো হৃদয় দিয়ে ভালোবাসা যায় না, ভালোবাসতে হয় থ্যালামাস দিয়ে। ঠিক আছে, কারণ এই যে এখানেই ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, সব ধরনের আবেগ টাবেগ এর মধ্যে আছে আর কি। দেহ তাপ নিয়ন্ত্রণ করে, এটা একটা মেডিকেলে আসছিল একবার। ঠিক আছে, যে দেহ তাপ নিয়ন্ত্রণ করা কার কাজ? দেহ তাপ নিয়ন্ত্রণ করা হাইপোথ্যালামাসের কাজ। ঠিক আছে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। আমরা আগের দিন হচ্ছে ব্লাড প্রেশার যখন ব্লাড করছি, ব্লাডের সময় আমরা দেখছি যে রিসেপ্টর, ব্যারো রিসেপ্টরের সময় দুইটা হরমোন, একটা হরমোন নিঃসরণ হয়েছিল, হরমোনটার নাম কি? ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, এই ভ্যাসোপ্রেসিন ক্ষরণ করে কে? কে? সে হচ্ছে হাইপোথ্যালামাস ক্ষরণ করে। ঠিক আছে, আর জমা থাকে কোথায়? পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে। তাহলে এই নামগুলো আমরা জেনে রাখলাম। ঠিক আছে, এই কাজগুলা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই সিম্পল সিম্পল। দেহ তাপ নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দিয়ে দেয় আর কি। ঠিক আছে, নেক্সট ওয়ান বলছে টেকটাম। এগুলো হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ককে আমরা কয় ভাগে ভাগ করছি? মধ্য মস্তিষ্ককে আমরা 4টা ভাগে ভাগ করছি। এই 4টা ভাগ কি কি? 1 নাম্বার হচ্ছে টেকটাম, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডাঙ্কল। তুমি শুধু এই নামগুলা মনে রাখবা, আর কিছু মনে রাখবা না। ঠিক আছে, শুধু আমরা এটা মনে রাখবো যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট যেটা, এটা মস্তিষ্কের তৃতীয় ও চতুর্থ গহ্বরকে সংযুক্ত করে, এটুকু মনে রাখবো।
তৃতীয় ও চতুর্থ গহ্বরকে সংযুক্ত করে কে? আমার সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই চারটা নাম মনে রাখতে হবে একটু, হ্যাঁ। বাকি নামগুলো কমন, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই তিনটা হচ্ছে অগ্র মস্তিষ্ক। পন্স, মেডুলা, সেরেবেলাম, এরা তিনজন কি? এরা তিনজন হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের নামগুলো একটু আলাদা: টেকটাম, অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরেব্রাল পেডাঙ্কল। ঠিক আছে। এর কাজ কি? দর্শন ও শ্রবণ তথ্যের সমন্বয় ঘটায়। ওই যে আমরা হচ্ছে মুভি দেখি, মুভি দেখার সময় নিচে সাবটাইটেলও পড়তেছি, ঠিক আছে, বা হচ্ছে ওই সাবটাইটেল পড়ার সাথে তোমার কানে যে হচ্ছে সেম কথা বাজতেছে, এইটার কাজ কার? এটার কাজ হচ্ছে আমার মধ্য মস্তিষ্কের কাজ। ঠিক আছে। পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্ট: সেরেবেলাম, তারপর কি আছে আমার আহ সেরেবেলাম, পন্স আর মেডুলা। সেরেবেলাম জিনিসটা কি? সেরেবেলাম হচ্ছে যে এই যে আমার ব্রেন যেটা ছিল, এই যে দেখো ব্রেনের পিছনের একটা পার্ট, পশ্চাৎ মস্তিষ্কের যে পিছনের পার্ট, এই পার্টটার নাম হচ্ছে সেরেবেলাম। এই সেরেবেলামও দুইটা পার্ট, এর পাশে একটা খণ্ড, এ পাশে একটা খণ্ড, দুইজন একসাথে অ্যাটাচড হয়ে সেরেবেলাম তৈরি করে। ঠিক আছে। তাহলে এখন দেখো হচ্ছে সেরেবেলাম যেটা, এরও দুইটা পার্ট, এই দুইটা পার্টকে বলা হয় হচ্ছে সেরেবেলার হেমিস্ফেয়ার। ঠিক আছে। এরা হচ্ছে কি? সেরেবেলার হেমিস্ফেয়ার। এই সেরেবেলার হেমিস্ফেয়ার বা গোলার্ধ দুইটা যুক্ত থাকে ভার্মিস দিয়ে। এই বলতো সেরেব্রাল হেমিস্ফিয়ার কি দিয়ে যুক্ত ছিল? মনে আছে? না ভাইয়া। কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত ছিল। ঠিক আছে। আর সেরেবেলাম কি দিয়ে যুক্ত? ভার্মিস দিয়ে যুক্ত। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। ভার্মিস দিয়ে যুক্ত। সেরেবেলামের গড় ওজন 150 গ্রাম। তাহলে এই হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক বা সেরেবেলাম যেটা, এই সেরেবেলামের দেখো কাজটা একটু খেয়াল করো, ঐচ্ছিক পেশির পেশি টান নিয়ন্ত্রণ করে। তাহলে এখানকার কথা হচ্ছে পেশি টান। আর ঐচ্ছিক পেশির কার্যকলাপ কে নিয়ন্ত্রণ করবে? কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার বা সেরেব্রাম। ঠিক আছে। আর পেশি টান সেরেবেলাম। তারপর ওই যে বলছে ভারসাম্য, তারপর হচ্ছে চলাফেরার দিক নির্ণয়, এগুলা কাজ হচ্ছে এর কাজ আর কি। ঠিক আছে। বাট এত কিছু মনে রাখলেও আমার 2 নাম্বার পয়েন্টটা মনে রাখতে হবে, পেশি টান নিয়ন্ত্রণ করে। নেক্সট ওয়ান বলছে পন্স আর মেডুলা। ঠিক আছে। পন্স আর মেডুলার কাজ কি? এখান থেকে আমরা এর উপরের কথাগুলো পড়বো না, শুধু কাজগুলা পড়বো। এটা রিফ্লেক্স সেন্টার বা প্রতিবর্ত কেন্দ্র, শ্বসন নিয়ন্ত্রণ করে। তারপর কি বলছে আমার? স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ। এই সঞ্চালন পথ কথাটার মানে হচ্ছে রিলে স্টেশন। এই কথাটার মানে হচ্ছে রিলে স্টেশন। এই আগের রিলে স্টেশনটা কে ছিল? আগের রিলে স্টেশনটা ছিল হাইপোথ্যালামাস। ঠিক, সরি, থ্যালামাস। কার কার মধ্যে ছিল থ্যালামাস? সেন্সরি নার্ভ। ঠিক আছে। থ্যালামাস ছিল হচ্ছে সেন্সরি নার্ভ এন্ড সেরেব্রামের মধ্যে। ঠিক আছে। আর এইটা কার কার মধ্যে রিলে স্টেশন? স্পাইনাল কর্ড এন্ড হোল ব্রেডের মধ্যে। বোঝা গেছে? তো এই দুইটা কথা একটু ভালো করে খেয়াল করবা আর কি, হ্যাঁ। মেডুলা অবলঙ্গাটা, এই মেডুলা অবলঙ্গাটার কথা এভাবে মনে রাখবা, তাহলেই হবে। মেডুলা অবলঙ্গাটাকে মনে রাখবা পাগলা কার্ডিয়াক। পাগলা কার্ডিয়াক। পা ফর পালমোনারি, আমরা পরে আবার পড়বো এটা, বাট এখানেই জেনে রাখা ভালো। গ ফর গ্যাস্ট্রিক, আরে গ্যাস্ট্রিক। লা ফর ল্যারিঞ্জিয়াল। আর কার্ডিয়াক তো কার্ডিয়াক, মানে কি হৃৎপিণ্ড রিলেটেড। তাহলে দেখো পালমোনারি, পালমোনারির কাজ কি? শ্বাস নেওয়া, শ্বসন কাজে হেল্প করা। গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক মানে কি? গ্যাস্ট্রিক মানে খাবারের যে কোনো কিছু, তুমি খাদ্য গিলতেছো, মলমূত্র ত্যাগ করতেছো, তোমার হচ্ছে বমি করতেছো, এগুলা সবগুলা কাজ হচ্ছে গ্যাস্ট্রিকের কাজ। ঠিক আছে। ল্যারিঞ্জিয়াল, ল্যারিংস এর কাজ কি? ল্যারিংস এর কাজ হচ্ছে এই যে তোমার ল্যারিংস যেটা আছে, এখানে কি হঠাৎ করে কোনো কাশি টাশি আসলে এগুলার কাজ হচ্ছে আমার এখানে। এরপর আছে কার্ডিয়াক, মানে হৃৎপিণ্ড বা হৃদস্পন্দন কন্ট্রোল করা। তাহলে এখানে খেয়াল করলেই দেখবা
হৃদস্পন্দন, শ্বসন, গলাধঃকরণ, কাশি, মানে হৃৎপিণ্ড রিলেটেড, পরিপাক রিলেটেড যা কিছু আছে সব হচ্ছে এর কাজ। যা কিছু আছে সব হচ্ছে এর কাজ। ঠিক আছে। এন্ড ইম্পর্টেন্ট, মেডুলা অবলঙ্গাটা থেকে 9, 10, 11, 12 করটিক স্নায়ুর উৎপত্তি স্থল। তাহলে কয়টা করটিক স্নায়ু? 4টা। করটিক স্নায়ু কয় প্রকার? করটিক স্নায়ু কত জোড়া? 12 জন। 12 জোড়া। এই 12 জোড়ার মধ্যে 8 জোড়া হচ্ছে আমার আগে, আর লাস্ট 4 জোড়া যেটা 9, 10, 11, 12, এই 4 জোড়া আসবে হচ্ছে কোথা থেকে? মেডুলা অবলঙ্গাটা থেকে। দেখো নিচে এই যে একটা কথা বলছি, ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা অবলঙ্গাটাকে একসাথে বলা হয় ব্রেইন স্টেম। প্রশ্ন আসে নিচের কোনটি ব্রেইন স্টেমের অংশ নয়? থ্যালামাস, মধ্য মস্তিষ্ক, পন্স এন্ড হচ্ছে আমার মেডুলা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, কারণ থ্যালামাস কি অগ্র মস্তিষ্কের অংশ, আর এগুলাকে একসাথে বলা হয় ব্রেইন স্টেম। স্টেম মানে কি? কাণ্ড। ঠিক আছে, স্টেম মানে হচ্ছে কাণ্ড। দেখো যে এই ছবিটাই যদি দেখাই, এই ছবিটাই যদি দেখাই, তাহলে এখানে দেখলেই বুঝতে পারবা যে এই যে তোমার টোটাল যে ব্রেইন, টোটাল যে ব্রেইন, এই ব্রেনটা কার উপর দাঁড়ায় আছে? এই ব্রেনটা এই পার্টটুকুর উপরই দাঁড়ায় আছে। ঠিক আছে, এই পার্টটুকু কাণ্ড, এই পার্টটুকুর উপর ভর দিয়ে এই হোল ব্রেনটা দাঁড়ায় আছে। এই জন্য এটাকে বলা হয় স্টেম, ব্রেইন স্টেম। আচ্ছা, মস্তিষ্কের ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে হচ্ছে মস্তিষ্কের গহ্বর। ঠিক আছে, মস্তিষ্কের মধ্যে কি কি গহ্বর আছে? মস্তিষ্কের মধ্যে অনেকগুলা গহ্বর আছে। যেমন ধরো একটা গহ্বর হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। এই পার্শ্বীয় ভেন্ট্রিকল আমার হচ্ছে দুইটা। পার্শ্বীয় ভেন্ট্রিকল হচ্ছে দুইটা। তাহলে ফার্স্ট এন্ড সেকেন্ড ভেন্ট্রিকলকে কি নামে ডাকা হয়? ফার্স্ট এন্ড সেকেন্ড ভেন্ট্রিকলকে ডাকা হয় হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। তৃতীয় ভেন্ট্রিকল যেটা, এই তৃতীয় ভেন্ট্রিকলকে বলা হয় আমার হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। এটার নামও থার্ড ভেন্ট্রিকলই। কোথায় আছে? অগ্র মস্তিষ্কে। এইটাও অগ্র মস্তিষ্ক, এটাও অগ্র মস্তিষ্ক। ঠিক আছে, এই যে আমার থার্ড ভেন্ট্রিকল, ও কার সাথে অ্যাটাচড? ও অ্যাটাচড হচ্ছে ফার্স্ট ভেন্ট্রিকল এন্ড সেকেন্ড ভেন্ট্রিকলের সাথে। মানে পার্শ্বীয় দুইটা গহ্বর, এই গহ্বরের সাথে মাঝখান দিকে একটা আরেকটা গহ্বর একটা পাইপ দিয়ে যুক্ত থাকে। এই যে পাইপ, এই পাইপটার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র বা ফোরামেন অফ মনরো। তাহলে আমরা শুধু এটা মনে রাখবো যে থার্ড এর সাথে ফার্স্ট এন্ড সেকেন্ড যুক্ত থাকে, কি দিয়ে যুক্ত থাকে? ফোরামেন অফ মনরো বা ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র। আর থার্ড এর সাথে যদি আমার ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ গহ্বর যুক্ত থাকে, তখন এটাকে বলে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। বা এটা এটা কার সাথে যুক্ত? এটা যুক্ত হচ্ছে আমার থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত। এই যে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, এটাই আমরা একটু আগে পড়ছি, কি নামে পড়ছি? সেরেব্রাল অ্যাকুইডাক্ট নামে। একই জিনিস দুইটাই। ঠিক আছে, তাহলে থার্ড এন্ড ফোর্থ, সেরেব্রাল অ্যাকুইডাক্ট বা অ্যাকুইডাক্টস অফ সিলভিয়াস, এটা কাকে কাকে অ্যাটাচ করছে? 3 and 4। ফোরামেন অফ মনরো বা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন কাকে কাকে অ্যাটাচ করছে? অ্যাটাচ করছে হচ্ছে 3, 3-এর সাথে 1 and 2। ঠিক আছে, এই আর কি কথাবার্তা। এগুলা থেকেও কোশ্চেন হয় কিন্তু, হ্যাঁ, গহ্বর, কোন ভেন্ট্রিকলের সাথে কোন ভেন্ট্রিকল অ্যাটাচ, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। নেক্সট ওয়ান, ওই যে বললাম যে সিএসএফ। সিএসএফ কোন কোষ থেকে ক্ষরণ হয়? বলো হাসিব, বলো। মনে নাই ভাইয়া। এই তোমার কি হয়েছে আজকে? কিছুই মনে নাই? ভাইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো তাও পড়ছে মেডিকেল কয়েক প্রথম দিকে, আমি তো তাও পড়ি নাই। আব্দুল্লাহ কি মেডিকেল কোচিং করতা? না ভাইয়া, কয়েকটা চ্যাপ্টার আর কি পড়ছিল ভাই প্রথম দিকে মেডিকেলের জন্য আর কি। বুঝছিলাম, পরে হচ্ছে বুয়েট টুয়েট সবগুলার ইয়ে দিয়ে দিছে আর বাদ দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। এই একটু আগে পড়াইছি, হ্যাঁ, আমাদের মস্তিষ্কের তাহলে এটা বলো, মস্তিষ্কের গাঠনিক একক কত প্রকার? গাঠনিক করতে হয় নিউরন আর নিউরোগ্লিয়া। নিউরন, নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়ার মধ্যে 4টা কোষ ছিল। ঠিক আছে, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, এপেন্ডাইমাল সেল, আরেকটা কি ছিল? মাইক্রোগ্লিয়া। ঠিক আছে,
এই যে এপেন্ডাইমাল সেল, সেই তো আমার কি তৈরি করছিল, সিএসএফ তৈরি করছিল। জি ঠিক ভাইয়া আছে, জি। তাহলে এই যে এখানে মস্তিষ্কের ভেন্ট্রিকল সিএসএফ, সিএসএফ থেকে ক্ষরণ হয়, এখানে একটা পয়েন্ট বলা আছে যে ভেন্ট্রিকলের কোরয়েড জালিকা থেকে তৈরি হয়। ঠিক আছে, পাশাপাশি এপেন্ডাইমাল কোষ থেকেও তৈরি হয়। ঠিক আছে, আরো একটা জায়গা বলছে মেনিনজেসও এই ফ্লুইড ক্ষরণ করে থাকে। যদি দেখো যে প্রশ্নটার মধ্যে কোরয়েড জালিকা শুধু উল্লেখ আছে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কোরয়েড জালিকা। যদি অপশনে ইপেন্ডাইমাল সেল থাকে, তাহলে এই অপশনগুলো আর থাকবে না, কোরয়েড জালিকা, মেনিনজেস, এই অপশনগুলো আর থাকবে না। ঠিক আছে, কারণ সে ওই ওই পেজ থেকে কোশ্চেন করছে, সে আর এদিকে আসেই নাই, এই জন্য শুধু একটা অপশন দিয়ে রাখছে। আর যদি এগুলাও থাকে, আর এগুলো আর থাকবে না, যদি কোরয়েড জালিকা থাকে তাহলে এই অপশন গুলাও আর থাকবে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমার তিনটাই মনে রাখবো, এপেন্ডাইমাল, কোরয়েড জালিকা এন্ড মেনিনজেস। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোরয়েড, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে এপেন্ডাইমাল সেল। আচ্ছা, এরপরে দেখো এটা পানির মতো স্বচ্ছ, এর পিএইচটা একটু জেনে রাখলা, অত বেশি দরকার নাই, পরিমাণটা জানবা, 140 থেকে 150 মিলিলিটার। তো এই যে আমার হচ্ছে প্রতিদিন ক্ষরণ হয় কতটুকু, প্রতিদিন আমার বডিতে 500 মিলিলিটার সিএসএফ ক্ষরণ হয়। এই সিএসএফ কি করে, মাথার হচ্ছে ফ্লুইডের মধ্যে আটকায় রাখে, মানে পুরা মাথা তোমার ফ্লুইডে ভেসে আছে, যার জন্য তোমার মাথার ওজন যে আমরা পড়লাম 1.3 থেকে 1.4 কেজি, বা সোজা কথা 1.5 কেজি, তাহলে এই 1.5 কেজি ওজনের মাথাকে মাত্র 50 গ্রাম ফিল করায় আমার এই সিএসএফ। তাহলে এই যে মস্তিষ্ককে ভাসিয়ে রেখে প্রকৃত ওজন 1500 গ্রাম থেকে 50 গ্রামে হ্রাস করে। এই জন্য তুমি বুঝোই না যে তুমি মাথার উপরে এত ভারী কিছু একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ঠিক আছে, তাহলে এই কাজটা কে করবে, এই কাজটা করবে হচ্ছে সিএসএফ কাজ করবে এটা। নেক্সট ওয়ান, এই যে একটা ছক আছে, এই ছকটা আসলে পড়ার দরকার নাই, বুঝছো, এখানে আর কি অনেক কথাবার্তা আছে, এটা দরকার নাই, কারণ এগুলা কাজকর্ম আমরা আগেই পড়ে আসছি। যদিও তোমরা এর আগের গুলা পড়ে যদি এখানে পড়ো তাহলে আরেকবার রিভিশন হবে আর কি। হ্যাঁ, ওই একই কথাগুলা এখানে লিখা, সেম কথাগুলা। এটা আসে মানব দেহের করোটিক স্নায়ু, খুবই ইম্পর্টেন্ট। মানব দেহের করোটিক স্নায়ু, করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে কত, 12 জোড়া, যেটা আমরা পড়লাম অলরেডি। করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। এই 12 জোড়া করোটিক স্নায়ু তিন রকম, একটা হচ্ছে সংবেদী, একটা হচ্ছে চেষ্টীয়, আর একটা হচ্ছে মিশ্র স্নায়ু। সংবেদী, চেষ্টীয় অ্যান্ড মিশ্র স্নায়ু। এখন এই যে 12 জোড়া স্নায়ু, কোনটা সংবেদী, কোনটা চেষ্টীয়, কোনটা কি, এই জিনিসটা আমার একটু মনে রাখতে হয়। ঠিক আছে, মনে রাখবা, আহ সংবেদী যেগুলা, এই সংবেদী স্নায়ু হচ্ছে 1 7 9 10 2। আচ্ছা, সংবেদী স্নায়ুর সংখ্যা হচ্ছে 128, সংবেদী স্নায়ু হচ্ছে 128। মানে এদের কাজ হচ্ছে শুধু সেন্সরি নেওয়া, শুধু সিগন্যাল নেওয়া, কোথাও পাস করা এদের কাজ না। ঠিক আছে, 128। চেষ্টীয় স্নায়ু, এটা না মনে রেখে আমরা হচ্ছে মিশ্র স্নায়ুটা মনে রাখতে পারি। মিশ্র স্নায়ু হচ্ছে 5 7 9 10, চারটা। তাহলে মিশ্র স্নায়ু হচ্ছে 5 7 9 10, আর সংবেদী স্নায়ু হচ্ছে 1 2 8। বডি, হাতের কথা চিন্তা করো, হাতে যদি তুমি টাচ করো, সেন্সরি ফিল করতেছো, হাতে পেশি আছে, এই পেশি দিয়ে তুমি আবার কি করতেছো, হাত নড়াচড়া করতেছো, তার মানে এটা ওয়ান কাইন্ড অফ কি, মিশ্র। ঠিক আছে, কিছু জায়গা আছে যে জায়গা আমার শুধু সেন্সরি দেয়, যেমন তুমি চোখ, এই চোখের কাজ হচ্ছে শুধু দেখা, কোনো আউটপুট নাই। কান, এর কাজ হচ্ছে খালি শোনা, কোনো আউটপুট নাই। নাক, এর কাজ হচ্ছে স্মেল নেওয়া, এর কোনো আউটপুট নাই। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে শুধু সংবেদী, শুধু সিগন্যাল নিবে। আর মিশ্র স্নায়ু মানে দুইটাই থাকবে। ঠিক আছে, এখন তোমরা হয়তো অলরেডি এটা জানো, আগেই শুনছো, যে মস্তিষ্কর যে পার্ট, ধরো এটা আমার মস্তিষ্ক, এই মস্তিষ্কের পার্ট যেটা ডান পাশ কন্ট্রোল করে বাম পাশকে, বাম পাশ কন্ট্রোল করে ডান পাশকে। ঠিক আছে, এটা অলওয়েজ ট্রু। তো আমার সামনে যদি চোখ থাকে, চোখ,
তাহলে মস্তিষ্কের কি ডান চোখ বাম চোখ আছে। এই তাহলে ডান পাশের অপটিক স্নায়ু মানে চোখে যাওয়ার স্নায়ুটা আসবে হচ্ছে কোথায়, বাম চোখে। বাম চোখের অপটিক স্নায়ুটা আসবে কোথায়, ডান চোখে। তাহলে এদের মধ্যে এই যে স্নায়ুগুলা দেখতে কেমন হইলো, দেখতে হইলো এক্স এর মতো। এই এক্স এর মতো দেখাকে বলা হয় কায়াজমা। ঠিক আছে, এই এক্স এর মতো স্ট্রাকচারকে বলা হয় কায়াজমা। শুধু এটা একটু দাগায় রাখো, এরপরই বলতেছে যে 2 নম্বরে লেখা আছে অপটিক স্নায়ু দুইটার মধ্যে কি তৈরি হয়, এক্স আকৃতির অপটিক কায়াজমা তৈরি করে। তাহলে অপটিক কায়াজমা তৈরি করার কাজ কার, অপটিক কায়াজমা তৈরি করার কাজ হচ্ছে অপটিক স্নায়ুর কাজ। ঠিক আছে, তাহলে সিরিয়ালটা এভাবে মনে রাখবা, 128, 5, 7, 9, 10 চেস্টীয় স্নায়ু অনেকগুলা, এই জন্য এটাকে আমরা পড়তেছি না আলাদা করে। ঠিক আছে, নেক্সট ওয়ান। নেক্সট পেজটা আসলে তোমাদের লাগবে না, কিন্তু এই পেজটা লাগবে। সেটা হচ্ছে আমাদের কি আছে এখানে, এখানে হচ্ছে করোটিক স্নায়ুর নাম আছে। এই যে 12টা করোটিক স্নায়ু, 12 জোড়া করোটিক স্নায়ু, এই 12 জোড়া করোটিক স্নায়ুর নাম সিরিয়ালি মনে রাখতে হবে। ঠিক আছে, সিরিয়ালি মনে রাখতে হবে যে কি কি আছে। একটা আছে হচ্ছে আমার অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, প্রথম 3টা মনে রাখবা, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর। এরপরে কি আছে, ট্রক্লিয়া ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স। এখন একটু পড়া ট্রাই করো, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, ট্রক্লিয়া ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স। এরপর আছে ফেসিয়াল ভেস্টিবুলো ককলিয়ার গ্লসোফ্যারেঞ্জিয়াল। 7 নাম্বার যে ফেসিয়াল এটা মনে থাকবে। 8 নাম্বারটা অডিটরি, এটাও মনে থাকবে। ঝামেলা হবে হচ্ছে তোমার 12 আর 9, এই দুইটার মধ্যে ঝামেলা হবে। ঠিক আছে, 9 নাম্বারটার নাম হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল, আর 12 নাম্বারটার নাম হচ্ছে হাইপোগ্লোসাল। দেখো কার কি কাজ। প্রথমে আসি 1 নাম্বার। 1 নাম্বারটা তৈরি হয়েছে কোথায় থেকে, উৎপন্ন হয়েছে কোথায় থেকে, এই জিনিসটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, তোমরা স্নায়ুর নাম পড়বা, উৎস পড়বা, আর হচ্ছে প্রকৃতি তো ওই যে বললাম 128, 5, 7, 9, 10, আর কাজ করবা কাজ। উৎসর মধ্যে লেখা আছে অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ, এই অঙ্কীয় দেশ টেশ আমার লাগবে না, শুধু মনে রাখবো অগ্র মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে কি আছে, অলফ্যাক্টরি অপটিক, দুইজনই আসছে অগ্র মস্তিষ্ক থেকে। অলফ্যাক্টরির কাজ হচ্ছে ঘ্রাণ অনুভূতি, অপটিকের কাজ হচ্ছে দর্শন অনুভূতি। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে অকুলোমোটর। অকুলোমোটর নাম শুনেই বোঝা যাচ্ছে মোটর, তাহলে ও কি, ও হচ্ছে চেষ্টীয় মোটর স্নায়ু। তাহলে ওর কাজ কি, সঞ্চালন করা। কি সঞ্চালন করে, চোখ সঞ্চালন করে। ঠিক আছে, আর ট্রক্লিয়ার যেটা, ওর কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন করা, এরও কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন করা। ঠিক আছে, নেক্সট ওয়ান কি বলছে, ট্রাইজেমিনাল। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা মিশ্র। 5, 7, 9, 10, 5 নাম্বারটা হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে মিশ্র স্নায়ু মানে কি, এর মধ্যে নিশ্চয়ই 3টা পার্ট আছে, সংবেদী, মোটর বা আদার কিছু থাকতে পারে। এই শাখাগুলোর নাম জানবা, অপথ্যালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার। এরা হচ্ছে ট্রাইজেমিনালের 3টা ব্রাঞ্চ। ফেসিয়াল, ও একটা কি, আমার হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে এর 2টা ব্রাঞ্চ, প্যালাটাইন এন্ড হায়োম্যান্ডিবুলার। প্যালাটাইন মানে হচ্ছে এই যে আমার উপরের প্যালেট, জিহ্বা উপরে ঠেকাইলে যেটা লাগে আর কি। এরপর আছে হায়ো ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবল, চোয়াল। ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি। অডিটরি মানে কি, শোনা, মানে কার কাজ, কানের কাজ। এই জন্য দেখো প্রথমটা ঘ্রাণ অলফ্যাক্টরি, অপটিক চোখে দেখা, অডিটরি বা ভেস্টিবুলো ককলিয়ার কানে শোনা, এই 3জনই হচ্ছে কি সংবেদী। ঠিক আছে, তাহলে কানের কাজ কি বলতো, কানের কাজ কিন্তু শোনা না, কানের কাজ ভারসাম্য রক্ষা করা। তাহলে শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা, এটার কাজ হচ্ছে কি গ্লসোফ্যারেঞ্জিয়ালের কাজ। তারপর দেখো লাস্ট, এই যে এই 4টা, 9, 10, 11, 12, এই 4জনের উৎপত্তি কোথায়, 4জনের উৎপত্তি হচ্ছে মেডুলা। আমরা একটু আগে পড়ে আসলাম, 4জনের উৎপত্তি হচ্ছে মেডুলা। এর মধ্যে দেখো ভেগাস স্নায়ু, ভেগাস এই স্নায়ুটা আমরা এর আগের দিন পড়ছি। কিসে কিসে পড়ছি, ব্যারো রিসেপ্টরে পড়লাম, তারপর হচ্ছে পাকস্থলী পর্যায়ে পড়লাম, হ্যাঁ, খাদ্যর যে স্নায়ুবিক নিয়ন্ত্রণ, সেখানেও পড়ছি ভেগাস স্নায়ুর কথা। তাহলে দেখো কি কি আছে, এই যে আমার পাগলা কার্ডিয়াক, এই ভেগাস স্নায়ুরই আসলে 10টা ব্রাঞ্চ। ঠিক আছে, ভেগাস 10 নাম্বার স্নায়ুরই 4টা ব্রাঞ্চ, এই যে পাগলা কার্ডিয়াক। তাহলে সোজা কথা, এই পাগলা কার্ডিয়াক হচ্ছে ভেগাসের ব্রাঞ্চ, এই পাগলা কার্ডিয়াকই হচ্ছে মেডুলা অবলঙ্গাটার কাজ আর কি। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবা, যেখানেই গ্লসো কথাটা থাকবে, গ্লস,
বা গ্লসো, এটা মানে হচ্ছে টাং, এটা মানে হচ্ছে টাং। তাহলে এই গ্লসো রিলেটেড দুইটা স্নায়ু আছে, গ্লসোফ্যারেঞ্জিয়াল, হাইপোগ্লসাল। দুইজনেরই কাজ হচ্ছে জিহ্বার সঞ্চালন করা, জিহ্বার সঞ্চালন করা। ঠিক আছে, প্রথমে গ্লসো, এরপরে লাস্টেরটা হচ্ছে হাইপোগ্লসাল। তাহলে এই চার্টটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই চার্ট থেকে 20-30টা কোশ্চেন করা যায়। টিচাররাও এই চার্টটা খুব পছন্দ করে, এই জন্য কাজগুলা পড়বা, মানে অত ডিটেলস না, কিছু বেসিক কাজগুলা পড়ে রাখবা। উৎসটা বললাম শুধু অগ্র মধ্য। দেখো সিরিয়ালটা সহজ, প্রথমে দুইটা অগ্র, পরের দুইটা মধ্য, এর পরেরটা হচ্ছে পন্স, তারপরের তিনজন হচ্ছে পন্স আর মেডুলার সংযোগ, আর লাস্টের চারটা যে মেডুলা, এটা তো আমরা জানি। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, এই যে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড থেকে আসলে সেরকম কিছু পড়ার নাই। স্পাইনাল কর্ড বের হয় কোন দিক দিয়ে? মাথার পিছনের হাড্ডির নাম কি? অক্সিপিটাল। এই অক্সিপিটালের একটা ফুটা আছে, ফুটাটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। তাহলে ফোরামেন ম্যাগনাম দিয়ে একটা বড় গোল ছিদ্র দিয়ে কি হয়, এটা বের হয়। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা পড়বো যে এখানে কি আছে, আমার হচ্ছে একটা কেন্দ্রীয় নালিকা আছে। ঠিক আছে, মস্তিষ্কের গহ্বরকে বলে ভেন্ট্রিকল, সুষুম্না কাণ্ডের গহ্বরকে বলে কেন্দ্রীয় নালিকা। ভেন্ট্রিকলের মধ্যে যেরকম সিএসএফ আছে, তেমনি এই কেন্দ্রীয় নালিকার মধ্যেও কি আছে, সিএসএফ আছে। ঠিক আছে, তাহলে সেরেব্রাল, তাহলে এই গহ্বরের মধ্যে কি আছে, গহ্বরের মধ্যে আছে হচ্ছে সিএসএফ নামক তরল পদার্থ। ঠিক আছে, এই আর কি। এখানে আরেকটা জিনিস একটু পড়তে পারো, যে আমার বাইরে সুষুম্না কাণ্ডটা উল্টা। ঠিক আছে, সুষুম্না কাণ্ডটা উল্টা, কেন্দ্রীয় নালিকার চারদিকে, কেন্দ্রীয় নালিকার চারদিকে মানে হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার সুষুম্না কাণ্ড। এটা দেখতে কেমন দেখো, এইচ বা প্রজাপতির মতো দেখতে। সুষুম্না কাণ্ডটা এইচ বা প্রজাপতির মতো দেখতে। তো এই যে আমার ভিতরের মাঝখানে আছে কেন্দ্রীয় নালিকা, এই কেন্দ্রীয় নালিকার চারপাশে যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে আমার গ্রে ম্যাটার দিয়ে তৈরি। অর্থাৎ ভিতরে গ্রে ম্যাটার আর বাইরে হচ্ছে হোয়াইট ম্যাটার। তার মানে এই গ্রে ম্যাটার কি দিয়ে আবরণ দেওয়া, হোয়াইট ম্যাটার দিয়ে আবরণ দেওয়া আর কি। এই কথাটাই এখানে বলছে, যে বাইরে থাকে হচ্ছে কি, ভিতরে থাকে গ্রে ম্যাটার। শেপটা কেমন, এই যে এরকম এইচ শেপ বা প্রজাপতি শেপ। আর বাইরের অংশটা কি দিয়ে তৈরি, বাইরের অংশটা হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে তৈরি, অর্থাৎ গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার অঞ্চল দিয়ে পরিবেষ্টিত থাকে। সুষুম্না স্নায়ু কয়টা আছে? সুষুম্না স্নায়ু আছে 31 জোড়া, 31 জোড়া সুষুম্না স্নায়ু। তাহলে এইটা জানলেই হবে আর কি। ঠিক আছে, আর দরকার নাই কিছু। তাহলে বাইরে গ্রে, ভিতরে হোয়াইট। সুষুম্না কাণ্ডর গহ্বরকে বলা হয় কেন্দ্রীয় নালিকা। কেন্দ্রীয় নালিকার মধ্যে কি থাকবে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকবে। আর হচ্ছে কোন ছিদ্র দিয়ে সুষুম্না কাণ্ড বের হয়? ফোরামেন ম্যাগনাম দিয়ে। ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে? অক্সিপিটাল হাড্ডিতে থাকে। ঠিক আছে, এখানে লিখে রাখো না হয় আরেকবার, অক্সিপিটাল। আমরা অক্সিপিটালেও পড়বো, বাট এখানেও মনে রাখবা অক্সিপিটাল হাড্ডিতে থাকে। ঠিক আছে, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের পার্থক্য অত বেশি দরকার নাই, শুধু ওই যে 12 জোড়া, এখান থেকে আসে 31 জোড়া, এই আর কোনো কিছু দরকার নাই আসলে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি, এবার আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গায় যাব, সেটা হচ্ছে মানুষের চোখ। ঠিক আছে, চোখের কি কি পার্ট, এন্ড এই চোখ আমাদের কি কাজে লাগে, এই জিনিসটা আমরা একটু দেখবো। প্রথমে আসি, মানুষের সংবেদী অঙ্গ কয়টা? সংবেদী অঙ্গ হচ্ছে 5টা, পঞ্চ ইন্দ্রিয় বলে। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। ঠিক আছে, শোনা, দেখা, গন্ধ নেওয়া, তারপর হচ্ছে কি বলছে, কথা বলা, টাং, আর হচ্ছে টাচ ফিল করা, ত্বক। এটা হচ্ছে আমাদের কি পঞ্চ ইন্দ্রিয়। এর মধ্যে একটা হচ্ছে আমার কি চোখ। চোখ হচ্ছে কি দর্শন ইন্দ্রিয় বলে, অর্গান অফ ভিশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা বাইরে থেকে চোখের যতটুকু পার্ট দেখতেছি, এর ম্যাক্সিমাম পার্টই হচ্ছে ভিতরে ঢুকানো। ঠিক আছে, চোখের মাত্র 6 ভাগের 1 ভাগ হচ্ছে বাইরে, আর বাকি অংশটাই হচ্ছে কোটরের ভিতরে অবস্থান করে। মানুষের চোখের দুইটা অংশ আছে, কি কি? একটা হচ্ছে অক্ষি গোলক, যেটা তুমি কি করবা, বাইরে থেকে দেখতেছো, অক্ষি গোলক। আর আছে আনুষঙ্গিক অংশ। এই অক্ষি গোলকের ডিটেলস আমরা পড়বো। হ্যাঁ, অক্ষি গোলক বলতে এই যে ভিতরে তোমার এই চোখের সাইড সুইড বাদ দিয়ে ভিতরের যে সাদা বল, এই সাদা বলটা হচ্ছে অক্ষি গোলক। ঠিক আছে,
আর এই যে তুমি চোখের পাতা, চোখের পাপড়ি, তারপর হচ্ছে কি কি আছে, তারপর হলো এই যে পেশি, চোখ যে নড়তেছে, চোখের সাথে পেশি কানেক্টেড আছে, এই কনজাংটিভা, এই জিনিসগুলো হচ্ছে আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলকের অংশ হচ্ছে তিনটা: স্তর, লেন্স, প্রকোষ্ঠ। স্তর আছে তিনটা, কি কি? স্ক্লেরা, করয়েড এন্ড রেটিনা। আর প্রকোষ্ঠ আছে তিনটা: অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে কোথায় কি আছে। আচ্ছা, এই ছবিটা একটু ক্লিয়ার একটা ছবি, এই ছবিটা দেখলে ভালো মতো বুঝতে পারবা। দেখো যে এই যে তোমার চোখ, এই চোখের একদম বাইরের যে অংশটা, এই বাইরের অংশটা হচ্ছে স্ক্লেরা। বাইরের অংশটা কি? স্ক্লেরা। স্ক্লেরার কালার হয় সাদা। আর এর পরের যে লেয়ার, এই যে ডট 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 যে লেয়ার, এটার নাম হচ্ছে করয়েড লেয়ার। করয়েড লেয়ারের কালার হয় কালো। তাহলে কেন কালো হচ্ছে? আমাদের বডির যে কোনো কিছু কালো হওয়ার কারণ কি? কারণ হচ্ছে, জানো এটা? সব ধরনের আলো শোষণ করে। মেলানিন রঞ্জক। হ্যাঁ, মেলানিন রঞ্জক। আমাদের ত্বক কালো হয়, চুল কালো হয়। তাহলে এটার কারণ হচ্ছে, কালো হওয়ার কারণ মেলানিন নামের রঞ্জক আমার এই করয়েডের মধ্যে থাকে। ঠিক আছে, এরপর কি কি আছে দেখো, যে এটা হচ্ছে কি গেল আমার, এই যে স্তর। তাহলে স্ক্লেরা, কোরয়েড, এন্ড এর সাথে কি আছে? এর সাথে আছে হচ্ছে আমার রেটিনা। এই যে লাস্ট লেয়ার, দাগ দেওয়া দাগ দেওয়া যে লেয়ার, এটা হচ্ছে রেটিনা। এই রেটিনাই হচ্ছে একমাত্র আলোক সংবেদী অংশ। ঠিক আছে, রেটিনা কি? একমাত্র আলোক সংবেদী অংশ। চোখে আর কোনো কিছুই আলোক সংবেদী হয় না, এই একটা জায়গা দিয়ে আলোক সংবেদ হয়। ঠিক আছে, এন্ড এই জায়গায় দেখো কি আছে, অপটিক স্নায়ু আছে। ওই যে অপটিক স্নায়ু কত নাম্বার স্নায়ু? 2 নাম্বার স্নায়ু। অলফ্যাক্টরি, অপটিক, নাকের পরে চোখ। তাহলে অপটিক স্নায়ু হচ্ছে 2 নাম্বার স্নায়ু। এটা কোথায় আছে? এটা আছে এই যে রেটিনার সাথে অ্যাটাচ থাকে। তো তোমার আলো যদি বাই এনি চান্স লেন্স টেন্স ভেদ করে এই জায়গায় এসে পড়ে, দেখো যে এই জায়গায় কোনো রেটিনা নাই, অপটিক স্নায়ুর জায়গায় কোনো রেটিনা নাই। তাহলে রেটিনা না থাকলে তুমি ওই জায়গাটা আর চোখে দেখবা না। এই জন্য অপটিক স্নায়ু যেই জায়গায় অ্যাটাচড, সেই জায়গাকে বলা হয় অন্ধবিন্দু। ঠিক আছে, সেই জায়গায় বলে অন্ধবিন্দু। আর আলো যদি সোজা যায়, সোজা, তাহলে এই সোজা বরাবর কি আছে? আমার একটা সুন্দর জায়গা আছে। এই জায়গায় অনেক বেশি রেটিনার কোষগুলা থাকে, রড কোষ, কোন কোষ। এই জায়গায় আমার সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হয়। এই জায়গাকে বলে ফোবিয়াস সেন্ট্রালিস, বা বলা হয় পিত বিন্দু। পিত বিন্দু। তাহলে একটা হচ্ছে অন্ধবিন্দু, আর একটা কি? পিত বিন্দু। ঠিক আছে, তাহলে আরেকটা হচ্ছে পিত বিন্দু। ভাইয়া, হ্যাঁ আসরের নামাজ পড়ার জন্য 5 মিনিট আর একটা ব্রেক হ্যাঁ হ্যাঁ দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি তাহলে। এখনই দিব? আচ্ছা, ও টাইম তো হয়েই সুবিধা গেছে। হয়। আচ্ছা, এটা একটু শেষ করে ফেলি। হ্যাঁ, এটা একটু বলে ফেলি, তাইলে এটা পরে দিচ্ছি একটু। তাহলে দেখো, পিতবিন্দু, ফোবিয়া সেন্ট্রালিস। এই যে করয়েড লেয়ার, যেটা এই করয়েড লেয়ারে বেশ কিছু পার্ট আছে। আমরা করয়েড লেয়ারে কি কি পার্ট দেখলাম? একটা আছে সিলিয়ারি বডি। দেখো সিলিয়ারি বডি কোনটা? এই যে এটা সিলিয়ারি পেশি। এই পেশিটা হচ্ছে সিলিয়ারি পেশি। এরপর আর কি থাকবে এখানে? এখানে থাকবে সাসপেনসরি লিগামেন্ট। এই যে দেখো একটা লিগামেন্ট বের হইছে, যেই লিগামেন্ট দিয়ে কি লেন্স অ্যাটাচড, এটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এরপর কি থাকবে? আমার আইরিশ, চোখের সামনে। এই যে আমার এই যে 2টা পার্ট, এই 2টা পার্ট হচ্ছে আইরিশ। তোমরা চোখ যখন দেখো, চোখের ভিতরে কি আছে? একটা কালারফুল জায়গা আছে, কারো কারো নীল, লাল, হলুদ হয়। এই কালারফুল জায়গার ভিতরে ছোট্ট একটা ফুটা আছে। তাহলে এই যে কালারফুল যে জায়গা, এই কালারফুল জায়গাটাই হচ্ছে আইরিশ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আইরিশ। আর কি আছে? আইরিশের পরে ছিল পিউপিল। পিউপিল মানে হচ্ছে ওই যে চোখের ফুটা, ছোট্ট যে ফুটাটা দেখতে পাই, ওইটাই হচ্ছে আমার পিউপিল। ঠিক আছে, তাহলে এই আর কি কথাবার্তা। এই সিলিয়ারি পেশির জন্যই কি করে? আমার লেন্স নড়াচড়া করে। লেন্স ছোট বড় হওয়ার কাজ হচ্ছে সিলিয়ারি পেশির। চোখ মুভমেন্টটা তুমি ডান পাশে নিচ্ছ, বাম পাশে নিচ্ছ, এটা মুভমেন্ট করা সিলিয়ারি পেশির কাজ না। সিলিয়ারি পেশি শুধুমাত্র লেন্সের সাথে অ্যাটাচ থাকে।
আর দেখো তিনটা প্রকোষ্ঠ আছে। প্রকোষ্ঠগুলা কি কি? প্রকোষ্ঠগুলা হচ্ছে সবার সামনে, এই যে আমার এটা কি আইরিশ, এটা কি আইরিশ, এই আইরিশের সাথে আমার সামনে যে কর্নিয়া কনজাংটিভার একটা লেয়ার, এই প্রকোষ্ঠটার নাম হচ্ছে অগ্র প্রকোষ্ঠ। এটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ 1 নাম্বার। আইরিশ আর লেন্সের মাঝখানে একটা লেয়ার আছে, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ বা 2 নাম্বার প্রকোষ্ঠ। এন্ড 3 নাম্বার প্রকোষ্ঠ হচ্ছে এই যে চোখের ভিতরে একটা বড় প্রকোষ্ঠ, এটা হচ্ছে 3 নাম্বার প্রকোষ্ঠ। ফার্স্ট দুইটা প্রকোষ্ঠে থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আর মাঝখানের প্রকোষ্ঠে থাকে ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা সব জানলাম। এখন আমরা বইয়ের কথাবার্তায় যাবো আর কি। ঠিক আছে, তাহলে যাও একটু ব্রেক তাহলে। কয়টায় শুরু করব? 4:35-এ শুরু করবো। স্টপ ছিল। আচ্ছা, তাহলে আসি রাসায়নিক সমন্বয়। ঠিক আছে, রাসায়নিক সমন্বয় যেটা, এটা দিয়ে বোঝায় হচ্ছে যে আমাদের বডিতে যে আমরা মুভমেন্ট করতেছি বা আদার্স যে ফাংশন গুলা চলতেছে, এই ফাংশন গুলার জন্য দায়ী কারা? এই ফাংশন গুলার জন্য দায়ী হচ্ছে আমাদের বেশ কিছু হরমোন আছে। এই হরমোন গুলাকে একসাথে বলা হচ্ছে রাসায়নিক সমন্বয়। এখন হরমোন যেই জায়গা থেকে ক্ষরণ হয় সেই জায়গাকে বলা হয় গ্রন্থি। গ্রন্থি আছে 2 ধরনের, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এর আগের দিনে আমরা পড়ছি প্যানক্রিয়াস, বা কি বলছে আমার প্যানক্রিয়াস, এটা কি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কেন? কারণ ও হরমোনও ক্ষরণ করে, এনজাইমও ক্ষরণ করে। যারা এই পার্থক্যটাই আমরা পড়ে ফেললেই হবে যে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নাম কি নালীবিহীন, তাহলে এই গ্রন্থিকে বলা হয় এই জন্য অনাল গ্রন্থি, অনাল। বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে সনাল গ্রন্থি, মানে কি নালীযুক্ত। এই গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন, এই গ্রন্থি থেকে নিঃসৃত হয় এনজাইম। পরিবহন যেটা, পরিবহন হয় হচ্ছে রক্ত বা লসিকার মাধ্যমে, আর বহিঃক্ষরা গ্রন্থি নালীর মাধ্যমে। দেখো আমার যেমন পিটুইটারি গ্রন্থিতে একটা হরমোন তৈরি হয়, হরমোনটার নাম হচ্ছে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের কাজ কি? বডিকে বড় করা। বডির কোন জায়গা? পা থেকে মাথা পর্যন্ত সব জায়গা। তাহলে ব্রেন থেকে ওকে পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় যেতে হবে। তাহলে এটা কিভাবে যাবে সে? নিশ্চয়ই রক্তের মাধ্যম ছাড়া তো প্রত্যেকটা পয়েন্টে পাইপ যাওয়া সম্ভব না আলাদা করে। তাহলে ওরা যাবে হচ্ছে রক্তের মাধ্যমে। এই যে রক্তের মাধ্যমে যে ওরা যাচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি আমার অন্তঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি অলওয়েজ নালী, যেমন আমরা পড়ছি সেদিন উইরসাং ডাক্ট প্যানক্রিয়াসের সাথে যুক্ত থাকে। এই উইরসাং ডাক্ট থেকে খুব কাছাকাছি ডিওডেনাম যুক্ত, তাহলে ওই ডাক্ট দিয়ে এনজাইম বা রস বা জুস আসতেছে। তাহলে এইটা হচ্ছে কি আমার এই যে রস জুস এনজাইম, এই জিনিসগুলো আসতেছে বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে। উদাহরণ বলছে এই যে এটা বলছে হরমোন কাজ করে দূরবর্তী, এনজাইম কাজ করে নিকটবর্তী, দূরবর্তী বোথ হইতে পারে। ঠিক আছে, উদাহরণ কিছু আছে, উদাহরণগুলো আমার এখান থেকে মনে রাখার দরকার নাই, আমরা একবারে সবগুলা উদাহরণ পড়বো, ওখানে আমাদের মনে থাকবে আর কি। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি, ঠিক আছে, এই গ্রন্থির মধ্যে এখানে আমার অনেকগুলা কথাবার্তা বলছে যে সর্বপ্রথম প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? বলো, কি নাম? সিক্রেটিন। সিক্রেটিন হরমোন, হ্যাঁ। তাহলে এখানেও আমার প্রথম আবিষ্কৃত হরমোন যে সিক্রেটিন, এই সিক্রেটিন কে আবিষ্কার করছে? সিক্রেটিন আবিষ্কার করছে উইলিয়াম বেলিস এন্ড হচ্ছে আর্নেস্ট স্টার্লিং। এদের নামটা জানলেই হবে আর কি। ঠিক আছে, হরমোনের কাজ কি? আমরা এখানে অনেক কথাবার্তা আছে, এত কথাবার্তা মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার ডাকা হয়। ঠিক আছে, 11 নম্বর পয়েন্টটা মনে রাখলেই হবে, আর কোনো কিছু এখান থেকে দরকার নাই। হরমোনের প্রকারভেদ, এই প্রকারভেদ গুলো একটু ইম্পর্টেন্ট। 5টা প্রকারভেদ আছে। যেমন 1 নাম্বার বলছে ট্রপিক হরমোন। ট্রপিক মানে হচ্ছে যে ক্ষরণ হবে এক গ্রন্থিতে, কাজ করবে আরেক গ্রন্থিতে, এক গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য গ্রন্থির ক্ষরণ নির্ণয়। এই ধরনের হরমোন গুলাকে বলে এই 4টা হরমোন। যেমন টিসিএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা তৈরি হয় পিটুইটারিতে, নাম থাইরয়েড স্টিমুলেটিং, কাজ করবে কোথায়? থাইরয়েডের উপরে। এসিটিএইচ, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, মানে এটা তৈরি হবে আমার হাইপোথ্যালামাসে, কাজ করে কোথায়? যে কাজ করে অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে। ঠিক আছে, তাহলে এইটা আর কি। অটাকয়েড হরমোন, অটাকয়েড হরমোন মানে যেটা দূরে গেলে ট্রপিক, কাছে থাকলে অটাকয়েড। যেমন কারা? গ্যাস্ট্রিন সিক্রেটিন। গ্যাস্ট্রিন সিক্রেটিন ক্ষরণ হয় পাকস্থলীর কোষ থেকে, পাকস্থলী কোষের থেকে ক্ষরণ হয়ে ওই পাকস্থলী ডিওডেনামের উপরেই কাজ করতেছে। প্যারাক্রিন হরমোন,
প্যারাক্রিন হরমোন হচ্ছে দুইটা হরমোন ক্ষরণকারী কোষের একটির হরমোন অপরটির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? যেমন আমরা পড়ছি, যে লাস্ট দিন আমরা পড়ছি যে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এটা একটা হরমোন আলফা বিটা সেলের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এছাড়াও আরেকটা বলছে বিটা সেল আলফা সেল গ্লুকাগন হরমোন ইনসুলিন হরমোনের ক্ষরণকে প্রভাবিত করে। তোমার যদি বেশি গ্লুকাগন তৈরি হবে তখন ইনসুলিন তৈরি কমে যাবে, যখন ইনসুলিন বেশি তৈরি হবে গ্লুকাগন তৈরি কমে যাবে। এই ধরনের হরমোনকে বলে প্যারাক্রিন হরমোন। নিউরো হরমোন, নিউরো হরমোন গুলা কি কি? মস্তিষ্কে যেগুলা তৈরি হবে, শুধু উদাহরণ পড়বা, এডিএইচ আর হচ্ছে কি অক্সিটোসিন। ওই যে আমার ভ্যাসোপ্রেসিন এন্ড অক্সিটোসিন কোথায় থেকে তৈরি করছিল? হাইপো থ্যালামাস এই দুইটা হরমোন তৈরি করছিল, হ্যাঁ ওই দুইটাই। এডিএইচ মানেই তো ভ্যাসোপ্রেসিন আর অক্সিটোসিন। পাক অন্ত্রীয় হরমোন, এটা জানোই তোমরা, গ্যাস্ট্রিন সিক্রেটিন, এটা আর কি আলাদা করে বলার কিছু নাই, ঠিক আছে? তাহলে আমরা স্পেশালি এখান থেকে ট্রপিক হরমোন, অটাকয়েড হরমোন, এই দুইটা নাম ভালো করে মনে রাখবো, নিউরো হরমোন, এই তিনটা নাম ভালো করে মনে রাখবো আর কি, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন হয়। এই যে এখানে যে চার্টটা আছে, এই চার্টটাই আমাদের পড়া। এই চার্টের বাইরে আর একটা কিছু পড়া লাগে না, খুব অল্প কিছু কথা আছে, আমি এটা বলে দিচ্ছি, বাট এই চার্টটাই হচ্ছে মেইন পড়া। দেখো এই চার্টের মধ্যে কি কি বলছে। অন্তঃক্ষরা গ্রন্থির টোটাল 9টা অন্তঃক্ষরা গ্রন্থির নাম বলছে, আরো একটা অন্তঃক্ষরা গ্রন্থি এখানে বাদ পড়ছে, সেটা হচ্ছে অমরা, ঠিক আছে? 9টা অন্তঃক্ষরা গ্রন্থি, কার কি কাজ, এই কাজটাই এখানে বলছে। আমরা মনে রাখবো যে প্রথম গ্রন্থিটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই যে পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থি কি করে? পিটুইটারি গ্রন্থির 3টা পার্ট আছে, অগ্র, পশ্চাৎ। আচ্ছা, অগ্র, পশ্চাৎ, ঠিক আছে। বাট আলিম স্যারের বইয়ে কি করছে, আলিম স্যার হচ্ছে আরেকটা নাম অ্যাড করছে, সেটা হচ্ছে মধ্য পিটুইটারি। মধ্য পিটুইটারি, বুঝছো? মধ্য পিটুইটারি থেকে মেলানোসাইট ক্ষরণ করে, এটা আলিম স্যারের বই ইনফরমেশন লেখা, এন্ড এই ইনফরমেশনটা আলিম স্যারের বইয়ে কারেক্ট। বুঝতে পারছো? পিটুইটারি গ্রন্থির 3টা পার্ট, যদি পরীক্ষায় মধ্য পিটুইটারি আলাদাভাবে উল্লেখ থাকে তাহলে আমরা মেলানোসাইট, মতে মধ্য মতে মেলানোসাইট উল্লেখ করব, আর যদি আমার না থাকে তাহলে মেলানোসাইট হচ্ছে অগ্র পিটুইটারির অংশ। বোঝা গেছে? এই আর কি। তাহলে দেখো, এটা একটু লিখে রাখো, হ্যাঁ এটা লিখে রাখো আর কি। তাহলে অগ্রর মধ্যে কি কি হরমোন আছে? প্রথমে আছে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিন হরমোন। সোমা মানে কোষ, ট্রপিন মানে দূরে, তাহলে সোমাটোট্রপিন দূরের কোষগুলার বৃদ্ধি করতে সাহায্য করে, গ্রোথ হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং, প্রোল্যাকটিন এন্ড অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এর মধ্যে আমরা কি পড়বো? এর মধ্যে আমরা লুটিনাইজিং এর কাজটা পড়বা। লুটিনাইজিং এর কাজ ডিম্বপাত, দুগ্ধ ক্ষরণ। প্রোল্যাকটিনের কাজ পড়বা, দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে কে? প্রোল্যাকটিন। আর ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলের পূর্ণতা দান করে, সোজা কথা তোমার ডিম্বাণু তৈরিতে সাহায্য করে হচ্ছে এফএসএইচ। মেলানোসাইট, মেলানিন একটু আগেই পড়লাম, চোখের করয়েড কোষে আছে, আমাদের স্কিন, চুলে মেলানিন আছে, তাহলে এটার কাজ হচ্ছে এই যে ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করা, মেলানোফোর কোষের বিস্তৃতি করা। পশ্চাৎ ভাগের 2টা হরমোন পড়ছি, ভ্যাসোপ্রেসিন, আরেকটা কি অক্সিটোসিন। ভ্যাসোপ্রেসিনের আরেকটা নাম কি? এডিএইচ বা অ্যান্টিডায়োরেটিক হরমোন। অ্যান্টিডায়োরেটিক হরমোনের কাজ ব্যারো রিসেপ্টরে পড়ছি, কি পড়ছি? বৃক্কীয় নালীর পুনঃশোষণ ক্ষমতা বাড়ায়। আর অক্সিটোসিনের কাজটা পড়বা জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ। বেবি যখন ডেলিভারি হবে তখন এখান থেকে অক্সিটোসিন হরমোন সিক্রেশন করে। পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় মেলাটোনিন। এই দুইটা জিনিস কিন্তু আলাদা, মেলানিন আর মেলাটোনিন। মেলাটোনিন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই যে আমরা টাইমলি ঘুমাই না, টাইমলি উঠি না, এগুলো কেন হয়? লাইট জ্বললে আমাদের বডিতে মেলানিন সিক্রেশন কমে যায়, মেলাটোনিন সিক্রেশন কমে যায়। এই মেলাটোনিনের কাজ হচ্ছে ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করা, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মেলাটোনিনের কাজ ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করা। থাইরয়েড, থাইরয়েডের কাজ কি? থাইরয়েড থেকে 3টা হরমোন, ট্রাইআয়োডোথাইরোনিন, টি4 এন্ড ক্যালসিটোনিন। এখান থেকে এত কিছু মনে না রাখলেও ক্যালসিটোনিনের কাজটা একটু মনে রাখো, নামটা সহজ, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্যারাথাইরয়েড হরমোনের নাম হচ্ছে প্যারাথরমোন, ক্যালসিয়াম ও ফসফরাসের বিকাশ নিয়ন্ত্রণ করে। থাইমাস গ্রন্থি এক ধরনের লসিকা গ্রন্থি, আমরা পড়ছি, এখান থেকে হচ্ছে হরমোন নিঃসরণ হয়, থাইমোসিন হরমোন। থাইমোসিন হরমোনের কাজ কি? লিম্ফোসাইট ও অ্যান্টিবডি প্রস্তুত করা, লসিকার যা কাজ।
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা গতকালকের পড়া, বলছিলাম মাস্ট নোন একটা জিনিস, না জেনে পরীক্ষার হলে যাওয়া নিষেধ। ঠিক আছে, তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোন সেল থেকে কি হরমোন, কোনটার কি কাজ, এটা আমরা আগের দিনই পড়ছি। ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আচ্ছা দেখো, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে এই ইনফরমেশনটা আমরা বইয়ের ভিতর থেকে পড়বো। হ্যাঁ, এটা ভিতর থেকে পড়বো, এখান থেকে পড়বো না। কারণ হচ্ছে এখানে আরেকটা হরমোনের নাম লিখা নাই। ঠিক আছে, এটা এখান থেকে পড়বো না এই জন্য। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, আর হচ্ছে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। ঠিক আছে, শুধু নামগুলা অ্যাটলিস্ট হরমোনের নামগুলা মনে রাখো, তাও হবে। কাজগুলা অত বেশি আসে না আর কি। ঠিক আছে, আচ্ছা এবার আসি একটু পিটুইটারি গ্রন্থি। দেখো, পিটুইটারি গ্রন্থি কি? পিটুইটারি গ্রন্থি প্রথম লাইনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রধান গ্রন্থি, নিয়ন্ত্রক গ্রন্থি, প্রভু গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড, প্রিন্সিপাল গ্ল্যান্ড, সব ধরনের গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটা দেহের সবচেয়ে ছোট গ্রন্থি। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি দেহের সবচেয়ে ছোট গ্রন্থি এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্রন্থি। সবচেয়ে ছোট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী, ছোট মরিচের ঝাল বেশি। ঠিক আছে, এন্ড গ্রন্থির ব্যাস কত? 1 সেন্টিমিটার ব্যাস। ওজন কত? দেখতে মটর দানা, ওজন হচ্ছে 0.5 গ্রাম, খুবই কম। কি কি হরমোন আছে, হরমোনটা আমরা চার্ট থেকে পড়বো। ঠিক আছে, আলাদা করে পড়ার দরকার নাই। শুধু মনে রাখবা যে এই যে আমার কি হয়, গ্রোথ হরমোন আছে, এই লাইনটা একটু দাগায় রাখবা। গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, এই হরমোন যদি অনেক বেশি ক্ষরণ হয়, অত্যধিক ক্ষরণ হয়, তখন তুমি দৈত্য হয়ে যাবা, জাইগান্টিজম হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে, মানুষ বাটু হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তখন সেটাকে কি বলে, বামন আকৃতি বা ডোয়ার্ফিজম বলে। তাহলে গ্রোথ হরমোন বেশি হলে দৈত্য আর জাইগান্টিজম, আর ছোট হয়ে গেলে বামন বা ডোয়ার্স। আচ্ছা, এই যে এই নামটা পড়বা, এই যে অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজ কি? অক্সিটোসিনের কাজ প্রসবের সময় জরায়ুর সংকোচন, বেবি ডেলিভারির সময় সংকোচন করতে হেল্প করে। ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ, এই নামটা একসাথে পড়ে নিবা। এগুলা তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় হচ্ছে আমার হাইপোথ্যালামাসে। উৎপন্ন কোথায় হয়? হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাস। আর ক্ষরণ হয় কোথায়? ক্ষরণ হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। হাইপোথ্যালামাসে তৈরি হয়ে পিটুইটারি গ্রন্থে জমা হয়, ঠিক আমার বাইলের মতো। বাইল যেমন কি ছিল, বাইল হচ্ছে আমার আহ বাইল কোথায় ছিল? বাইল হচ্ছে আমার লিভারে তৈরি হয়, লিভারে। লিভারে তৈরি হয়ে গল ব্লাডারে জমা থাকে, আর এটা উল্টা। ঠিক আছে, পিনিয়াল গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড থেকে ওই যে মেলাটোনিন, শুধু এটুকু পড়ো তাইলেই হবে। থাইরয়েড গ্ল্যান্ডের এত কিছু দরকার নাই, দুইটা থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা খন্ড, খন্ডটা যুক্ত থাকে ইসমাস দিয়ে। এই নামটা একটু মনে রাখবা। আর আর এখান থেকে দরকার নাই, এগুলো আমরা পড়ে আসছি। ঠিক আছে, অন্য কারো ব্যাস ট্যাস কিছু পড়ার দরকার নাই। আমরা এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা করবো। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে দেখো তিনটা হরমোন, ওখানে দুইটা লিখা, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড। ঠিক আছে, গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কর্টিসল হরমোন, মিনারেলোকর্টিকয়েড হচ্ছে অ্যালডোস্টেরন, আর গোনাডোকর্টিকয়েড হচ্ছে সেক্স হরমোন। সোজা কথা, সেক্স হরমোন। এই যে সেক্স হরমোন, সেক্স হরমোন কি কি আছে? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন। এই তিনটা হরমোনই এই গোনাডোকর্টিকয়েড থেকে সিক্রেশন হয়, অর্থাৎ অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সিক্রেশন হয়। কর্টেক্স আর মেডুলার পার্থক্য কি? এই যে কিডনি, কিডনির মাথায় টুপিটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের বাইরের অংশকে বলে কর্টেক্স, এই অংশটা কর্টেক্স, আর ভিতরের অংশটা হচ্ছে মেডুলা। ঠিক আছে, তাহলে বাইরে থেকে তৈরি হয় এই তিনটা, কর্টিসল, অ্যালডোস্টেরন, সেক্স হরমোন। দেখো কিডনি কার আছে? ছেলে মেয়ে দুইজনেরই আছে কিডনি। এই জন্য অনেক সময় দেখা যায় যে ছেলেদের মধ্যে মেয়েদের বৈশিষ্ট্য চলে আসছে, কারণ কি, ওই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আমার কি তৈরি হয়? টেস্টোস্টেরন তৈরি হয়। তাহলে মেয়েদের মধ্যে ছেলেদের বৈশিষ্ট্য আসার কারণ অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অধিক সিক্রেশন। ছেলেদের বৈশিষ্ট্য মেয়েদের মধ্যে, মানে মেয়েদের বৈশিষ্ট্য ছেলেদের মধ্যে আসার কারণ ইস্ট্রোজেন, প্রজেস্টেরন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ক্ষরণ হয়, সেই হরমোন যদি আমার বডিতে বেশি হয়ে যায়। ঠিক আছে, মেডুলা থেকে দুইটা হরমোন খুবই ইম্পর্টেন্ট, অ্যাড্রেনালিন, নর এড্রেনালিন, বা এই দুইটারই আরেকটা নাম এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন। ঠিক আছে, দেখো এটা আর কি খুবই ইম্পর্টেন্ট, কিছু কথা লেখা আছে, ভয়, আনন্দ, শোক প্রকাশ, এগুলার জন্য অ্যাড্রেনালিন হরমোন খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। অ্যাড্রেনালিনকে বলা হয় ইমার্জেন্সি হরমোন, ইমার্জেন্সি হরমোন। এটা লিখে রাখো, অন্য বইয়ে ইনফরমেশন লেখা আছে, ইমার্জেন্সি হরমোন।
ঠিক আছে, যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে অ্যাড্রেনালিন কাজ করে আর কি। অগ্নাশয়ের থাইমাস গ্রন্থি দরকার নাই, শুধু থাইমোসিন হরমোন, ওইটা আমরা ছকেই পড়ছি। অগ্নাশয়ের গ্রন্থি কি কি? অগ্নাশয় হচ্ছে আইলেটস অফ ল্যাগারহ্যান্স। কোন কোষ থেকে কি, কে কি তৈরি করে, এটা এখানে এমনি একবার একটু পড়ে রাখো, কিছু এক্সট্রা ইনফরমেশন হয়তো আছে, পড়ে রাখো আর কি। ঠিক আছে, ইনসুলিন হরমোন কম কম ক্ষরণ হইলে কি হবে? ডায়াবেটিস মেলাইটাস হবে। ঠিক আছে, এই আর কি। গোনাড বা জননাঙ্গ, এখানেও পড়ার কিছু নাই। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন। ঠিক আছে, এইগুলা হচ্ছে কাজ। ইস্ট্রোজেন প্রজেস্টেরন মানে ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় থেকে আর অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। ইস্ট্রোজেন প্রজেস্টেরন ছেলেদের শুধু অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হয়। এই জন্য আমাদের টেস্টোস্টেরন বেশি, আমাদের পুরুষের বৈশিষ্ট্য বেশি। আর ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আবার এক্সট্রা জায়গা থেকে ক্ষরণ হয়, যার জন্য ওদের এটার অ্যামাউন্ট বেশি, মেয়েলি বৈশিষ্ট্য বেশি। অমরা থেকে 4টা হরমোন ক্ষরণ হয়। এই 4টা হরমোনের নাম ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়ে নিবা, অ্যাটলিস্ট প্রথম নামটা ভোলা যাবে না। ঠিক আছে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন অমরা থেকে সিক্রেশন হয়, HCG। এছাড়াও আছে হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন, রিল্যাক্সিন আর প্রোল্যাকটিন। তাহলে এই হরমোনগুলা এখান থেকে তৈরি হচ্ছে। রিল্যাক্সিন হরমোনের কাজটা পড়বা এখানে 2 নাম্বার, গর্ভাবস্থার শেষে সন্তান প্রসবে সহায়তা করে রিল্যাক্সিন হরমোন। ঠিক আছে, গ্যাস্ট্রিন হরমোন, এইগুলা আমরা হচ্ছে ওই দিন পড়ে রাখছি, ওই দিন হচ্ছে লাস্ট দিন দেখবা এই হরমোন গুলার নাম ছিল। ঠিক আছে, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, পলিসিস্টোকাইনিন, এগুলা ওই দিন নাম ছিল। হরমোনের বৃদ্ধিতে প্রভাব। ঠিক আছে, এই প্রভাব থেকে আমরা আমাদের এত কিছু পড়তে হবে না, শুধু এটা মনে রাখবা 3টা কথা, এই যে এখানে 3টা কথা আছে। অস্বাভাবিক নিঃসরণে 3জনার নাম আছে। ঠিক আছে, যদি তোমার শিশুকালে শিশুকালে যদি তোমার পর্যাপ্ত পরিমাণে গ্রোথ হরমোন না হয়, তাহলে তুমি ছোট হয়ে যাবা, এটাকে কি বলে? বামনত্ব বা ডোয়ার্ফিজম। শিশুকালে যদি তোমার বেশি পরিমাণ গ্রোথ হরমোন তৈরি হয় শিশুকালে, তখন তুমি কি হয়ে যাবা? জায়ান্ট হয়ে যাবা, দৈত্য হয়ে যাবা। তখন সেটাকে বলবো দৈত্যত্ব বা জাইগান্টিজম। এখন তুমি বড় হয়ে গেছো, তোমার বয়স হয়ে গেছে 18 বছর, 14 বছর, 15 বছর, বা তোমার হাড়টার সব শক্ত হয়ে গেছে, এই সময় তোমার বডিতে গ্রোথ হরমোন তৈরি হওয়া শুরু হয়ে গেল, বা তুমি বাইরে দিয়ে নিলা, তখন এই গরিলাত্ব বলবে। তখন বয়স্ক অবস্থায় অতিরিক্ত পরিমাণ গ্রোথ হরমোন ক্ষরণ হইলে তাদেরকে বলবে গরিলাত্ব। গরিলাত্বর কথা চিন্তা করলে দা গ্রেট খালির কথা মনে রাখবা। ঠিক আছে, গ্রেট খালি কেমন? গ্রেট খালি দেখবা যে হাত বড় বড়, হাত পা বিশাল বিশাল, ওর জটা এরকম সামনে আগানো। ঠিক আছে, এগুলা হচ্ছে অ্যাক্রোমেগালি বা গরিলাত্ব বলে। ইংলিশ নামটাও মনে রাখতে হবে, অ্যাক্রোমেগালি বা গরিলাত্ব। তাহলে এটাকে, এই যে চোয়াল সামনে, হাত পা বড়, এগুলা হচ্ছে অ্যাক্রোমেগালি, দা গ্রেট খালি। আচ্ছা, এখান থেকে আহ, এখান থেকে এই যে এখানে 9 নাম্বার পয়েন্টটা, যদি আমার অতিরিক্ত বা অল্প থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়, তখন কি হবে? তখন হবে হচ্ছে গয়টার বা গলগণ্ড রোগ। ঠিক আছে, যদি আমার কম থাইরক্সিন হরমোন শিশুদের হয়, তখন সেটাকে বলবো ক্রেটিনিজম। যদি বয়স্কদের হয়, তাহলে সেটাকে বলবো মিক্সোইডিমা। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কম থাইরক্সিন হরমোন, অতিরিক্ত থাইরক্সিন হরমোন ক্ষরণ হইলে কি হবে? গলগণ্ড হবে। আয়োডিন না খাইলেই থাইরক্সিন হরমোন বেশি বেশি, তাহলে কি হবে? গলগণ্ড হবে। বেশি ক্ষরণ হলে গলগণ্ড, কম ক্ষরণ হলে বাচ্চা হইলে ক্রেটিনিজম, বয়স্ক হইলে মিক্সেডিমা। এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। নারীদের আচরণগত পরিবর্তন, এগুলা এমনি যদি একটু পারো এমনি রিডিং দিও, মানে এমনি গল্প করা যে কোন হরমোন না খেলে কি হবে, এই আর কি। এখান থেকেও আর কিছু পড়ার দরকার নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে ওই যে একটা কথা বলছে, এই লাইনটা একটু দাগায় রাখো। থাইরক্সিনের স্বল্পতা পূরণে যে সংশ্লিষ্ট হরমোন ব্যবহার করা হয়, তাতে কেবল থাইরয়েড হরমোনের স্বল্পতা পূরণ হয় না। আচ্ছা থাক, এটা দরকার নাই, দরকার নাই। এপিনেফ্রিন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, ইনসুলিন, কোনটার কি কাজ, কোনটা হইলে কি হবে, এই আর কি। এই যে এই ছকটা পড়বা, মানুষের হরমোন ঘটিত কয়েকটা রোগ, কোন রোগ কি কোন হরমোনের জন্য হচ্ছে, এই চারটা একটু পড়ে রাখবা আর কি। হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস ইনসুলিন কম হইলে, বামনত্ব, কম বয়সে গ্রোথ হরমোন, অ্যাক্রোমেগালি, ঠিক আছে, বা অ্যাক্রোমিক্রিয়া, এটা অ্যাক্রোমিক্রিয়া, ব্র্যাকেটে লিখে রাখো অ্যাক্রোমেগালি।
ও সরি 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 সরি, এটা তো অ্যাক্রোমিক্রিয়া, সরি সরি সরি। অ্যাক্রোমিক্রিয়াটা কি আবার দেখো, অ্যাক্রোমিক্রিয়া হচ্ছে প্রাপ্তবয়স্কে গ্রোথ হরমোন কম, শিশুকালে গ্রোথ হরমোন কম ডোয়ার্ফ, শিশুকালে গ্রোথ হরমোন, বয়স্কদের গ্রোথ হরমোন কম অ্যাক্রোমিক্রিয়া, বয়স হইলে গ্রোথ হরমোন বেশি অ্যাক্রোমেগালি, ছোটবেলায় গ্রোথ হরমোন বেশি জাইগান্টিজম। ঠিক আছে, এই যে এই নামগুলো একটু পড়ে রাখবো, জাইগান্টিজম। ডায়াবেটিস ইনসিপিডাস, দেখো দুইটা ডায়াবেটিস, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলাইটাস হয় ইনসুলিনের জন্য, আর ডায়াবেটিস ইনসিপিডাস হয় ভ্যাসোপ্রেসিন হরমোন কম ক্ষরণ হওয়ার জন্য। ভ্যাসোপ্রেসিন হরমোন কম ক্ষরণ হইলে কি হবে, একটু পর পর ওয়াশরুমে যাবা, ওইটাও তো বহুমূত্র, ওইটাও ডায়াবেটিস। তারপরে এই যে আবার অ্যাক্রোমেগালি, কুশিং সিনড্রোম হয় গ্লুকোকর্টিকয়েড হরমোনের জন্য, এগুলোর দরকার নাই, লক্ষণ দরকার নাই। অ্যালডোস্টেরন হবে হচ্ছে অ্যালডোস্টেরিনিজম, অ্যালডোস্টেরন ক্ষরণ বেশি হওয়ার জন্য। অ্যাড্রেনাল ভিরিলিজম, ই ইউনুস ইউনিচোইডিজম। ঠিক আছে, এটা কই পাইছে এগুলা কথাবার্তা, টেস্টোস্টেরন হরমোন কম হইলে এগুলা হবে। টিটানি, অস্টিওপোরোসিস, ক্রেটিনিজম, ওই যে ছোটবেলায় থাইরয়েড হরমোন কম, ক্রেটিনিজম, মিক্সিডিমা, গয়টার, এই কথাগুলা এখানে একটু পড়বা আর কি। গ্রেভস ডিজিজ হয় থাইরক্সিনের জন্য, অ্যাডিসন হয় গ্লুকোকর্টিকয়েডের জন্য। ঠিক আছে, এগুলো আসলে পড়ার কিছু নেই। তাহলে এই আর কি আমার পড়াশোনা। ঠিক আছে, এই লাস্টের চারটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হইলেও হইতে পারে আর কি। হ্যাঁ, বাট এই চ্যাপ্টারের মেইন পড়াগুলা কোথায়, মেইন পড়া হচ্ছে আমার মস্তিষ্ক। নেক্সট দিন আমি কোশ্চেন গুলা নিয়ে আসবো, হ্যাঁ আজকে কোশ্চেন গুলো আনতে পারি না। এই চ্যাপ্টারের কোশ্চেন গুলা, যে আমরা দেখবো যে মস্তিষ্কর পার্ট থেকে অনেক কোশ্চেন আসে, কোন মস্তিষ্কের কি কাজ এখান থেকে আসে। হরমোন রিলেটেড কোশ্চেন আসলে পিটুইটারি গ্ল্যান্ড, তারপর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, থাইরয়েড গ্ল্যান্ড, এই তিনটা থেকেই ইউজুয়ালি কোশ্চেন হয় আর কি। হ্যাঁ, এর বাইরে কোশ্চেন হওয়ার সম্ভাবনা কম। চোখ কান থেকে লাস্ট কবে কোশ্চেন আসছে আমারও মনে নাই, অনেকদিন আগে হয়তো আসছিল। এই আর কি কথাবার্তা, শুরুর পার্টটাও ইম্পর্টেন্ট, নিউরন টিউরন থেকে অনেক কোশ্চেন হয় আর কি। হ্যাঁ, তাহলে এই আর কি পড়াশোনা। আমরা হচ্ছে কালকে 2টার সময় আবার ক্লাস করবো, 2টা বলি, কালকে হচ্ছে 11টায়, সকাল 11টায় ক্লাস করবো। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।